আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আপনাদের লেকচার 1 চ্যাপ্টার 5। তো চ্যাপ্টার 5 টা হচ্ছে আপনাদের মেইনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর, তাই না? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আছে বুঝছেন? সি, সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন। বাট আপনাদের এইচএসসি তে মেইনলি হচ্ছে আপনাদের সি এর উপরে বেশি, সি এর উপরে আপনাদের সিলেবাসটা। ঠিক আছে, এগুলো আপনাদের লাগবে না। এগুলো নিয়ে হালকা পাতলা আইডিয়া থাকতে হবে থিওরির জন্য। বাট আপনাদের যে প্রোগ্রাম গুলো মেইনলি সলভ করতে হবে সেটা হচ্ছে সি তে সলভ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেইনলি জিনিসটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আপনার কম্পিউটারকে লাইক একটা ইনস্ট্রাকশন দেওয়ার একটা ওয়ে। কি ইনস্ট্রাকশন? সেটা হচ্ছে আপনারা ধরেন একটা সার্টেন টাস্ক দিচ্ছেন আপনার কম্পিউটারকে। তো ওই কম্পিউটার যেন আপনার এই টাস্কটাকে কমপ্লিট করে, কমপ্লিট করার জন্য একটা সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ডিটেলসে যখন পড়াবো তখন আর ভালো মতো বুঝবেন। এটা জাস্ট একটা ইনিশিয়াল আইডিয়া দিলাম। ওকে। আচ্ছা, আপনাদের এই চ্যাপ্টার 5 এ মেইনলি যেগুলো লাগবে সেটা হচ্ছে তিনটে টপিক হচ্ছে একদম মাস্ট সিকিউর জন্য। ক্রিয়েটিভের জন্য হচ্ছে অ্যালগরিদম, অ্যালগরিদম আর একটা হচ্ছে আপনাদের ফ্লো চার্ট, ফ্লো চার্ট আর হচ্ছে আপনাদের সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম, CROGRAM। ওকে। আচ্ছা, আমি যখন চ্যাপ্টার 4 আপনাদেরকে পড়িয়েছিলাম তখন ফার্স্ট লেকচারটা ছিল থিওরির উপরে, আর পরের সব লেকচার গুলো ছিল সিকিউ আসার মতো, তাই না? বাট আমি এখানে চ্যাপ্টার 5 টা যখন 5 এ আপনাদের কাছে আমি আগে আপনাদেরকে সিকিউ যে পার্টটা মানে ক্রিয়েটিভ মানে সৃজনশীল যে পার্টটা থেকে আসবে এগুলো আমি আগে কমপ্লিট করে দিব। আপনাদের লাস্ট লেকচারটা এই চ্যাপ্টারের লাস্ট লেকচার হবে আপনাদের থিওরি পার্টটা। তো থিওরিতে যেগুলো ইম্পর্টেন্ট বেশি, যেগুলো আসার মতো, ওগুলো আপনাদের কভার করা হবে একদম লাস্ট লেকচারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে এখন যে লেকচারটা মানে ফার্স্ট লেকচারটা, এইটার আপনারা যখন অ্যালগরিদম, ফ্লো চার্ট এই দুটো যখন বুঝাবো, আই হোপ আপনারা ইনশাল্লাহ এই দুইটা টপিক ভালো মতো বুঝবেন। বাট সি যখন বুঝাবো, সি প্রোগ্রাম, তখন হয়তো একটু আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে। কিন্তু আপনারা ভয় পেয়েন না, কারণ এখানে এই যে ফার্স্ট লেকচারটা, আজকের লেকচারটা লেকচার 1 আর লেকচার 2, এই দুটো লেকচার যখন আপনি পরপর ধরে শেষ করবেন, তারপরে সি প্রোগ্রামে আজকে যেটুকু পার্ট বুঝানোর ট্রাই করব, সেটা কিসের জন্য বুঝাচ্ছি, কেন বুঝাচ্ছি, এটা আপনারা মেইনলি রিলেট করতে পারবেন যখন লেকচার 2 করবেন। ঠিক আছে। তো যদি আজকে সি প্রোগ্রামের পার্টটা যদি ভালো মতো না বুঝেন তাহলে ভয় পেয়েন না, আপনারা জাস্ট ক্লাসটা কন্টিনিউ করেন, মানে পারতেছেন না দেখে অফ করে দিয়েন না। ওকে। তো এটুকু বলার ছিল যে আজকে হচ্ছে যে আপনাদের মেইনলি সিকিউ থেকে যেখান থেকে আসবে ওগুলো স্টার্ট করে দিব। ঠিক আছে। আচ্ছা, দেখেন, ফার্স্টে আসি অ্যালগরিদম। ফার্স্টে অ্যালগরিদম, অ্যালগরিদম, অ্যালগরিদম। আচ্ছা, অ্যালগরিদম, এই অ্যালগরিদম আপনাদের ইনভেন্ট করছে সে হচ্ছে মোহাম্মদ ইবনে মুসা আল খিওয়ারিজমি। ওকে। হচ্ছে স্পেলিং গুলো দেখি। মুহাম্মদ ইবনে মুসা আল খিওয়ারিজমি। ওকে। মি মি ওয়েট এ মিনিট। HWARIZ, মি। আচ্ছা, এটা হচ্ছে যে আবিষ্কার করেছে, ওকে, আবিষ্কারক বা ইনভেন্টর, ইনভেন্টেড বাই এই লোকটা। ওকে। আচ্ছা, এখন মেইন কথা যে আপনাদের অ্যালগরিদম, অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম হচ্ছে যে কোনো আপনার কোনো একটা সার্টেন ওয়ার্ক দিচ্ছেন বা কোনো একটা সার্টেন টাস্ক দিচ্ছেন, সেটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ এটাকে সলভ করার যে প্রসেসটা। ওকে। অ্যালগরিদম হচ্ছে যে একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সলভ করার প্রসেসকে অ্যালগরিদম বলে। ওকে।
তো এটাকে আমরা যদি বাংলায় লিখতে চাই, লাইক যে আপনাদের ক নাম্বারে যদি এরকম আসে, তাহলে আপনারা যেভাবে লিখবেন সেটা হচ্ছে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। ওকে, তো যদি লিখে দিই, দেখেন, ধাপে 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 কোনো কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে প্রক্রি- প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদম বলে। আর ইংলিশ ভার্সনে যদি কেউ থাকেন তাহলে এটা হবে হচ্ছে the process of solving any problem step in step by step in step by step called algorithm. Algorithm. PHM. ওকে, এটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য, এটা হচ্ছে ইংলিশ ভার্সনে যদি কেউ থাকেন তার তাদের জন্য। ওকে, আচ্ছা, একটু ওয়েট করেন, এক মিনিট। আচ্ছা, এখন, আচ্ছা, অ্যালগরিদম হচ্ছে কোনো প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সলভ করার প্রসেসটা, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে বলি, সাপোজ আমাদের আমরা যারা হিউম্যান আছি, হিউম্যানদেরকে কি, ধরেন আমি আপনাকে একটা ইনস্ট্রাকশন দিলাম যে যে এক গ্লাস পানি নিয়ে এসো আমার জন্য। তো আপনি কি করবেন? আপনার নিজের ওয়েতেই লাইক যাবেন, যে জাস্ট কিচেন থেকে আপনার একটা গ্লাস নেবেন, গ্লাস নিয়ে এক গ্লাস পানি ফেলবেন, ঢেলে আমার জন্য নিয়ে আসবেন। আমার কাছে আপনাকে ইনস্ট্রাকশন জাস্ট একটা দেওয়া লাগছে, এন্ড ইট ওয়াজ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। বাট আমার কম্পিউটারটা যখন আপনি কোনো প্রবলেম সলভ করতে দিবেন, প্রবলেমটা কিন্তু আপনি কম্পিউটারকে এভাবে বলে দিলে হবে না যে দুইটা নাম্বার সাম করো, সাপোজ এ আর বি দুইটা নাম্বার, হ্যাঁ, আপনি ধরেন এদের যোগ করতে যাচ্ছেন, আপনি এভাবে বলে দিলে হবে না যে এ সাপোজ 5 আর ভ্যালু কি এ ভ্যালু সাপোজ 5 আর বি এর ভ্যালু সাপোজ 10, আপনি যেটা কি করতে চাচ্ছেন, যোগ করতে চাচ্ছেন, ঠিক আছে? এখন আপনি কিন্তু কম্পিউটারকে এভাবে বলে দিলে হবে না যে এ আর বি এদেরকে যোগ করো। এজ এ হিউম্যান আপনাকে যদি বলে এদের যোগ করে, তখন আপনি ডিরেক্টলি বলে দেবেন অ্যান্সার 15, বাট কম্পিউটার কিন্তু এটা ডিরেক্টলি বলতে পারবে না। তো কম্পিউটারকে আপনি কি করতে হবে, কম্পিউটারকে আপনার কিছু সার্টেন ইনস্ট্রাকশন বলে দিতে হবে, ঠিক আছে? এই যে সার্টেন ইনস্ট্রাকশনস গুলো বলে দিতে হবে প্রবলেমটাকে সলভ করতে, সেই ইনস্ট্রাকশনস গুলো আপনার স্টেপ বাই স্টেপ বলতে হবে। ওকে, আর এই যে স্টেপ বাই স্টেপ আপনি বলে দিচ্ছেন যে প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন, এই স্টেপ বাই স্টেপ বলা সলভ করার যে প্রসেসটা, এটা হচ্ছে আপনাদের অ্যালগরিদম, ঠিক আছে? আচ্ছা, এত কথা না বলে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি ক্লিয়ার বুঝবেন। আচ্ছা, যদি আপনাদের কোশ্চেন এরকম বলে, সাপোজ, ওয়েট এ মিনিট, সাপোজ দুটো নাম্বারের সাম, দুটো নাম্বারের যোগফল, ওকে? সাপোজ আপনাদের এখানে আচ্ছা, রাইট রাইট দ্য অ্যালগরিদম টু সাম টু নাম্বার। ওকে, দুইটা নাম্বারের যোগফলের জন্য একটা অ্যালগরিদম যদি লিখতে বলে, আপনাদের কোশ্চেন এরকম আসবে। বাংলায় যারা আছেন তাদের হয়তো লেখা থাকবে কোশ্চেন এরকম যে দুটি সংখ্যার যোগফলের জন্য অ্যালগরিদম, নিচে অ্যালগরিদম লেখো। ওকে, এটা সলভটা এরকম ভাবে দেখেন। আপনার ফার্স্ট লিখবে, আচ্ছা, অ্যালগরিদমে আপনার কি বলতে সবগুলো স্টেপ বাই স্টেপ বলতে হবে, তাই না? আপনার প্রসেসটা স্টেপ বাই স্টেপ বলতে হবে।
তো কি হবে, ডেফিনেটলি আপনার স্টেপ গুলো লেখা রাখবে। তো আগে হচ্ছে স্টেপ লিখবেন, স্টেপ 1। ওকে, স্টেপ 1 এ কি হবে, স্টেপ 1 হচ্ছে আপনার স্টার্ট। স্টেপ 1 হচ্ছে স্টার্ট। সাপোজ আপনি কম্পিউটার লাইক আপনার ক্যালকুলেটর, সাপোজ আপনি আপনার ক্যালকুলেটরে দুটো নাম্বার সাম করতে চাচ্ছেন। ওকে, তো আপনি যদি ক্যালকুলেটরে দুটো নাম্বার সাম করতে চান, তখন করেন কি, এখানে যেটা অন বাটন থাকে, অন, আপনার এই অন বাটনটা ক্লিক করেন না আগে। তো অন মানে কি, স্টার্ট, তাই না? তো আপনার কম্পিউটারকে এরকম আগে ইনস্ট্রাকশন দিতে হবে যে স্টার্ট, তুমি আগে স্টার্ট হও। ঠিক আছে, আচ্ছা স্টার্ট হলো কম্পিউটার, ফার্স্ট স্টেপ এটা গেল। তারপর আমরা সেকেন্ড স্টেপে যাবো, স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে কি, আমার দুইটা নাম্বারের সাম করতে হবে, তাই না? তো দুইটা কি আমার ইনপুট নিতে হবে, দুইটা নাম্বার কি আমার ইনপুট নিতে হবে, ইনপুট এ বি। ঠিক আছে, ইনপুট এ বি, ইনপুট এ বি। আচ্ছা এ বি কি, এ বি হচ্ছে যেটা ভেরিয়েবল, এ বি হচ্ছে ভেরিয়েবল, এই দুটো হচ্ছে ভেরিয়েবল, এ আর আই এ বি এল। আচ্ছা ভেরিয়েবল, ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে যে আপনাদের যদি বাংলা ভাষায় বলতে যাই, ভেরিয়েবল হচ্ছে বক্স, দুটো বক্স বা দুটো কন্টেইনার, দুটো না সরি, একটা ভেরিয়েবল, এর জন্য হচ্ছে একটা কন্টেইনার, বির জন্য হচ্ছে আরেকটা কন্টেইনার। ওকে, আচ্ছা ভাই আপনাদের এটা একটু ডিটেলসে বলি, ওয়েট আ মিনিট, এক মিনিট, ওয়েট, ভেরিয়েবল কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিই। ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, কন্টেইনার। সাপোজ এখানে দেখেন, আমি ইনপুট কি নিছি, ইনপুট এ বি। ঠিক আছে, এখানে এ একটা ভেরিয়েবল, বি আর একটা ভেরিয়েবল। যখনই আপনি এরকম ভেরিয়েবল নেবেন, এই যে এ, তখন আপনার এ নামে একটা বক্স ক্রিয়েট হবে বা একটা কন্টেইনার ক্রিয়েট হবে। ঠিক আছে, এই যে বক্সটা, এই বক্সটার নাম আপনার থাকবে এ। ঠিক আছে, এই বক্সটা আপনার ইনিশিয়ালি এমটি থাকবে। যখন আপনি এই যে ইনপুট, এই যে ইনপুট দিলাম না এখানে, ইনপুট এ, তো ইনপুট এ মানে হচ্ছে আপনার এখানে একটা, আপনি আপনার ইচ্ছা মতো একটা ভ্যালু নিতে পারবেন। সাপোজ এর ভ্যালু আপনি নিতে চাচ্ছেন 5, তখন হবে কি এই কন্টেইনারের ভিতরে 5 আসবে। ঠিক আছে, এ হচ্ছে যে আপনার ভেরিয়েবল, এ ভেরিয়েবল, আর 5 হচ্ছে যে আপনার ভ্যালু, এর ভ্যালু কত 5। তো এই জিনিসটা মিক্স আপ করা যাবে না, এ হচ্ছে ভেরিয়েবল, এ হচ্ছে ভেরিয়েবল, আর 5 হচ্ছে যে এর ভ্যালু। ওকে, আচ্ছা এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার জন্য বলছি, এটা হচ্ছে যে আপনার এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, এটা জাস্ট ভেরিয়েবল কি সেটাকে আপনার, সেটাকে বোঝানোর জন্য বললাম। বাট এটা ডিটেলস, এটা অনেক ডিটেলসে পড়ানো যাবে। যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে সি ল্যাঙ্গুয়েজের উপরে, তাহলে আপনাদের এই চ্যানেলেই, মানে যে আমার যে চ্যানেলটা আইটি একাডেমি আমির হোসেন, এই চ্যানেলে সি প্রোগ্রাম, সি প্লাস প্লাস, পাইথনের জন্য ইনশাল্লাহ ক্লাস আসবে। তো আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে প্রোগ্রামিং এর উপরে, তো আপনারা চাইলে ওখান থেকে ক্লাসগুলো করতে পারেন, এগুলো ফ্রি হবে, একদম ফ্রি হবে। ওকে, আচ্ছা দেখেন, ইনপুট এ বি, এ বি হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, দেখ দুইটা ইনপুট আমি এখন নিলাম, এ বি দুটো ইনপুট নিলাম। তারপর হচ্ছে স্টেপ 3, স্টেপ 3, দেখেন স্টেপ 3 কি, এখানে এখানে আমরা সাম করব, ঠিক কি যোগ করতে বলছে না, তো যোগ করব, x ইজ ইকুয়ালস টু a প্লাস বি। এ বির যে দুটো ভ্যালু নিলাম, এই দুটো ভ্যালুকে আমি কি করলাম, যোগ করলাম, যোগ করে কি, আমি এক্স এ ভেরিয়েবল, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, এক্স যে ভেরিয়েবল, ওই এক্স ভেরিয়েবলের ভিতরে আমি ভ্যালুটা রাখলাম। ওকে, আচ্ছা এখন হচ্ছে যে আমার স্টেপ 4, স্টেপ 4, স্টেপ 4 এ কি হবে, এই যে এক্স, এক্স এর যে ভ্যালুটা, এটাকে কি করতে হবে, আমার প্রিন্ট করতে হবে, তাই না? আমি তো মেইন কি, আমার তো এক্স এর ভ্যালুটা লাগবে, তাই না? তো এখানে আমার স্টেপ 4 হবে যে প্রিন্ট, প্রিন্ট এক্স। আর স্টেপ 5 হচ্ছে যে স্টেপ 5, স্টেপ 5 হচ্ছে যে স্টপ। স্টেপ 5 কি, স্টেপ 5 হচ্ছে স্টপ। ঠিক আছে, বুঝা গেছে এটুক? আচ্ছা দেখেন, আপনাদের যদি বলা হয়, আচ্ছা আরেকটা জিনিস, এই যে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যারা বাংলা ভাষা নিচ্ছে যে এগুলো আমি সব ইংলিশে লিখছি, আপনাদের কিন্তু এক্সাম টাইমে এটুকু ইংলিশে লিখতে হবে। বাংলা ভাষণ হন, ইংলিশ ভাষণ হন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যেই ভাষণেরই হন, আপনাদের এই পার্ট মানে আপনাদের এই যে ফ্লো চার্ট, অ্যালগরিদম, সি, সি প্রোগ্রাম, এগুলো আপনাদের ইংলিশে লিখতে হবে। ওকে, তো দেখেন এই যে দুটো নাম্বার আমি সাম করলাম, এটার অ্যালগরিদমটা এরকম হবে। ওকে, এটা অ্যালগরিদমটা এরকম হবে। অ্যালগরিদমটা কি, ফার্স্ট স্টেপ কি, স্টার্ট। আচ্ছা
যত আপনাকে অ্যালগরিদম লিখতে বলবে কোশ্চেনে, অলওয়েজ মাথায় রাখবেন আপনার ফার্স্ট স্টেপ আর লাস্ট স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হবে স্টার্ট আর লাস্ট স্টেপ হবে স্টপ। এই দুটো হচ্ছে একদম জাস্ট আপনি মাথায় রেখে দেন যে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে যে স্টার্ট, লাস্ট লাস্ট স্টেপ হচ্ছে আমার স্টপ। এই দুটো হচ্ছে ফিক্স। ওকে, চেঞ্জ আসবে শুধু এই যে ভিতরের গুলাতে। ভিতরের গুলাতে কেমন, যেমন এখানে আপনার বলছে কি সাম, মানে যোগ, যোগফল চাইছে। যোগ করতে বললে এই যে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস সরি এক্স ইকুয়ালস এ প্লাস বি। যদি আপনি গুণ চাইতো তাহলে আপনি এখানে লিখতেন এ ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস এ ইনটু বি, তাই না? যদি ভাগ চাইতো তাহলে এ ডিভাইডেড বাই বি, এক্স ইজ ইকুয়ালস এ ডিভাইডেড বাই। তো এগুলো আমরা সবই ডিটেইলস দেখবো, এগুলো সব ডিটেইলস দেখবো। বললাম না, এই আজকের লেকচারটা আর কালকের লেকচারটা মানে চ্যাপ্টার 1 সরি লেকচার 1 আর লেকচার 2 এই দুটো তো আপনাদের আপনারা একটানে দেখবেন, মানে একসাথে দেখবেন। ওকে, একসাথে বলতে আজকে একটা দেখবেন, কালকে আরেকটা দেখবেন। তাহলে এই দুইটা লেকচারে আমি যে পরিমাণে অ্যালগরিদম আর হচ্ছে আপনাদেরকে ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম এই তিনটা যে লেভেলে আমি তোমাদের সলভ করাবো, তখন হচ্ছে যে বাকিগুলো যে দেখা যায় আপনার মানে আপনার হাত অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনি অনেক ভালো একটা আইডিয়া পাবেন যে এগুলো কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, এটা আপনাদের ফার্স্ট অ্যালগরিদম গুলো আমি আপনাদের আরো দেখাবো, কিন্তু তার আগে ফ্লো চার্ট আর হচ্ছে যে আপনাদের সি প্রোগ্রাম এই দুইটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে নেবো তারপরে। ওকে, কারণ কি সাপোজ আপনাদের এই যে কোশ্চেনটা দিলাম না আমি এখানে, যে রাইট রাইট দ্য অ্যালগরিদম টু সাম টু নাম্বারস, এখানে আপনার অ্যালগরিদমও চাইতে পারে, এখানে আপনার ফ্লো চার্টও চাইতে পারে, এখানে আপনার সি প্রোগ্রামও চাইতে পারে, যে কোনো একটা চাইতে পারে। তো আমি করবো কি, আগে আপনাদের যে অ্যালগরিদমের কনসেপ্ট এখন একটু বুঝাইলাম, তারপর আমি আপনাদের ফ্লো চার্টটা শিখাবো, তারপর আমি আপনাদের সি প্রোগ্রামটা শিখাবো। শেখানোর পরে একটা কোশ্চেনেরই তিনটাই সলভ করে দেখ, এই একটা কোশ্চেনেরই আমি তিনটাই সলভ করে দেখাবো যে একটা কোশ্চেনের অ্যালগরিদমটা কিরকম হবে, ফ্লো চার্ট কিরকম হবে, আর সি প্রোগ্রাম কিভাবে হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমার ফার্স্ট কোশ্চেনের অ্যালগরিদমটা গেল। এখন আসেন আমার আপনার ফ্লো চার্টে। ঠিক আছে, ফ্লো চার্ট, এখন হচ্ছে ফ্লো চার্ট। আজকে মোটামুটি একটু আপনাদের বেসিক আলোচনাই হবে। ঠিক আছে, যে অ্যালগরিদম কি, ফ্লো চার্ট কি, আর সি প্রোগ্রামটা কি। এই চ্যাপ্টারটা ভাই অনেকেই ভয় পায়, বাট আমি আপনাদের অনেকে স্কিপও করে। এবার আমি আপনাদের সাজেস্ট করবো আগে পুরো প্লেলিস্টটা দেখেন, সব পুরো চ্যাপ্টারটা শেষ করেন, তারপরে যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনি স্কিপ করেন। কিন্তু আগে এই মেন্টালিটিটা রাখেন না যে এই চ্যাপ্টারটা আমি স্কিপ করবো, কারণ অন্যের কাছে যেটা হার্ড লাগবে সেটা আপনার হার্ড নাও লাগতে পারে। আর বিলিভ ভাই, এই চ্যাপ্টারটা অনেক ইজি। আমি আপনাদেরকে এমন ভাবে পড়াবো দেখবেন চ্যাপ্টারটা আসলে অনেক ইজি লাগতেছে। ওকে, তো জাস্ট একটু লাস্ট পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো করেন, তারপরে যদি আপনার হার্ড মনে হয় তাহলে স্কিপ করেন, বাট আমি স্কিপ করার পক্ষে না। কারণ দেখেন, এই চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এগুলো চ্যাপ্টার একদম ম্যাথের মতো মার্ক। ম্যাথে যেমন কোনো মার্কস আপনি কাটতে পারবে না হইলে, এখানে সেম এইগুলো যে আপনার ভুল হওয়ার চান্সও নেই। এই দেখেন এখানে ভাই আপনি কি ভুল করবেন, দেখেন এই যে দুইটা সাম দিতে চায়, এটা তো এমনি বুঝা যায় যে আপনি সাম করতে হলে কি স্টার্ট দেবেন, ইনপুট নেবেন, ইনপুট নেওয়ার পর যোগ করবেন, ফর্মুলাটা লিখবেন, তারপর প্রিন্ট করবেন, স্টপ। এখানে আপনি ভুল কি করবেন বলেন? সব প্রোগ্রাম গুলো এরকমই। ঠিক আছে, সব অ্যালগরিদম গুলো ম্যাক্সিমাম এরকমই। তো আপনি দেখেন সবগুলো আগে করেন। আই আমি আপনাদের মানে সাজেস্ট করবো যে আপনারা কেউ স্কিপ করেন না। ঠিক আছে, আচ্ছা। ফ্লোচার্টের বাংলা হচ্ছে যে প্রবাহ চিত্র, প্রবাহ চিত্র। এটা বাংলা নামটা খুব একটা ইউজ করা হয় না, ইংলিশে ইউজ করা হয় ফ্লোচার্ট। আচ্ছা, ফ্লোচার্ট জিনিসটা কি তারা কি একটু দেখেন। আপনারা যারা সায়েন্সের আছেন তারা বায়োলজিতে বিভিন্ন যে সাইকেল গুলো আঁকেন না, যে চক্র, যে ও লাইফস্টাইল মানে জীবন চক্র, বিভিন্ন জীবন চক্র গুলো আঁকা হয় না, যেমন এই একটা লাইফ ধরেন এখানে স্টার্ট হইলো, ওর তারপরে 6 মাস পরে কেমন দেখায়, তারপরে হচ্ছে আপনার 8 মাস পরে কেমন দেখাবে, তারপরে হচ্ছে যে 12 মাস মানে 1 বছর পরে কেমন দেখায়, তারপরে হচ্ছে কি আবার কি আমরা এরকম একটা সাইকেল আঁকি না বা চক্র আঁকি না। তো এটা হচ্ছে আমার কি এটা বলতে গেলে ওয়ান কাইন্ড অফ ফ্লো চার্ট। ঠিক আছে, এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লো চার্ট। আচ্ছা, তো এখন আমাদের আইসিটিতে যে ফ্লো চার্টটা কাজে লাগবে সেটা দেখুন। ফ্লো চার্ট, ওকে, দেখেন আমি এটা আপনাদেরকে এই আগের যেটা ওয়েট এটার সাথে আমি ডিরেক্ট করে পড়াবো। দেখেন সাপোজ এই কোশ্চেনটাই, ঠিক আছে, আমি ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট সলভ করে দেবো। ওয়েট, আমি ডিরেক্ট এখানে কোশ্চেনই দিয়ে দেবো। ফ্লো চার্ট ফর আইডেন্টিফাইং
identifying the sum of two numbers. Sum of two numbers মানে কি দুইটা নাম্বারের যোগফলের জন্য ফ্লোচার্ট। ওকে, তো আচ্ছা তার আগে আমি একটা অ্যালগরিদমটা আরেকবার লিখবো, কারণ একটা আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আপনাদেরকে অ্যালগরিদমটা আরেকবার লিখবো এখানে। ওকে, এটা হচ্ছে অ্যালগরিদম। স্টেপ 1, স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 ইনপুট। এই যে একটু আগে যেটা লিখলাম ওটা আবার লিখতেছি, কারণ কারণ আছে, একটু পরে দেখাচ্ছি। স্টেপ স্টেপ 3, স্টেপ 3 হচ্ছে আপনাদের ফর্মুলাটা, তাই না? x is equals to a plus b. স্টেপ 4 print x. স্টেপ 5 আমার সব কাজ শেষ, তো আমি এখন কি প্রোগ্রামটা স্টপ করে দিব। স্টপ, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, আমরা এইটা এই যে সেকেন্ড স্টেপ যেটা, এটা এই স্টেপটার নাম হচ্ছে আমাদের ইনপুট। ঠিক আছে, এই স্টেপটা হচ্ছে আমাদের ইনপুট স্টেপ। এই যে এখানে লেখাই আছে ইনপুট, এই স্টেপটাকে আমরা বলি কি ইনপুট, INPUT, ইনপুট। ঠিক আছে, এই যে থার্ড স্টেপ, এটা হচ্ছে আমাদের প্রসেসিং। প্রসেসিং, ঠিক আছে? এই স্টেপটা, স্টেপ 3 হচ্ছে আমাদের প্রসেসিং স্টেপ। এখানে কি প্রসেস হয়, প্রোগ্রামটা এখানে প্রসেস হয়। দ্যাটস ওয়াই আমাদের থার্ড স্টেপ যেটা মানে যেখানে আমরা ফর্মুলাটা লিখি, এটা হচ্ছে আমাদের প্রসেসিং। ওকে, প্রিন্ট প্রিন্ট এক্স, এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট, ওকে, এটা হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, এগুলো আমি কেন লিখলাম দেখেন, আমার যে স্টেপ স্টার্ট, যে স্টেপ, এটা যখন ফ্লো চার্টে লিখবো, এটাকে আমরা ডাম্বেলের ভিতরে লিখবো। ঠিক আছে, ডাম্বেলের ভিতরে লিখবো, এটা ডাম্বেলের ভিতরে লিখবো। ইনপুট যেটা, ওয়েট আ মিনিট, ইনপুট যেটা সেটা আমরা রাখবো প্যারালেলোগ্রাম, বা বাংলা যেটা বলি সেটা হচ্ছে সামান্তরিক। ওকে, সামান্তরিক স্পেলিংটা সামান্তরিক, ওয়েট, সামান্তরিক বা ইংলিশে হচ্ছে এটা প্যারালেলোগ্রাম। ওকে, প্যারালেলোগ্রামের মধ্যে রাখবো। আচ্ছা, প্রসেসিং যেটা, সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল, এটা আমরা রেক্টেঙ্গেলের মধ্যে লিখবো। রেক্টেঙ্গেল বাংলা হচ্ছে আয়তক্ষেত্র। ওকে, বাংলা হচ্ছে আয়তক্ষেত্র, আয় আয়তক্ষেত্র। ঠিক আছে, আর ইংলিশে যেটা বলে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। ওকে, আর আউটপুট, আউটপুট হচ্ছে আমরা আমাদের সামান্তরিক যেটা বা প্যারালেলোগ্রাম সেটার মধ্যে লিখবো। ঠিক আছে, সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক স্পেলিং এ রেপ্রে রচ্ছি না রেপ্রে দিক, এটা না আমি ঠিক শিওর না, কারণ আমি আপনাকে আগেই বলছি যে আমি ইংলিশ ভার্সনে পড়ছি, তো এগুলো আমার বাংলা স্পেলিংটা একটু একটু চেক করা লাগবে। যদি একটু ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু ঠিক করে নিন। ওকে, এটা ইংলিশ হচ্ছে প্যারালেলোগ্রাম। ওকে, আচ্ছা, আর এই যে লাস্ট স্টেপ টপ যেটা, টপ হচ্ছে আমাদের ডাম্বেলের মধ্যে থাকবে। ঠিক আছে, ডাম্বেল, ডাম্বেলের ভিতরে থাকবে। আচ্ছা, এগুলোতে আমি কি মিন করছি দেখেন, এখনই বুঝবেন। এটা ছিল কি আমাদের অ্যালগরিদমটা, তাই না? তো অ্যালগরিদম, এখন হচ্ছে আমি ফ্লো চার্টটা দেখাবো। তো কোশ্চেন কি চাইছে, কোশ্চেনে চাইছে ফ্লো চার্ট। ঠিক আছে, তাহলে দেখেন ফ্লো চার্টটা কেমন হবে। ফ্লো চার্ট হবে এই যে অ্যালগরিদমে যা লিখছি সেম জিনিস হবে, শুধু ফ্লো চার্টে কোনো স্টেপ থাকবে না। অ্যালগরিদম যেমন আমি স্টেপ গুলো লিখছি, মানে স্টেপ গুলো উল্লেখ করে দিয়েছি, ফ্লো চার্টে কোনো স্টেপ উল্লেখ করা থাকবে না। কি থাকবে দেখেন, একদম জাস্ট এগুলো সবই থাকবে। দেখেন,
স্টার্ট, ফার্স্টে থাকবে স্টার্ট, তারপরে তারপরে হচ্ছে আমাদের ইনপুট, ইনপুট এ বি, তারপরের স্টেপটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ বি এ প্লাস বি, তারপরের স্টেপটা কি প্রিন্ট এক্স, প্রিন্ট এক্স, তারপরে কি স্টপ। ওকে, এটুকু গেল। এখন কি এই যে এখন হচ্ছে এগুলোর কাজ, এখন এগুলো হচ্ছে যে আমার স্টার্ট স্পেলিং ভুল লিখছি, START স্টার্ট। ওকে, এখন হচ্ছে আমি এগুলো শেপের মধ্যে রাখবো। এটা হচ্ছে ডাম্বেল শেপ, ডাম্বেল আর শেপ দিয়েছি, এই ডাম্বেল আর এটা আমার ডাম্বেল, এই দুটো আমার ডাম্বেলের মধ্যে হবে। তারপরে দেখেন, তারপরে এটা হচ্ছে যে আমাদের প্যারালেলোগ্রাম বা বাংলা হচ্ছে যে সামান্তরিক। তো আমি এখানে সামান্তরিক যে সিম্বলটা সেটা মানে এখানে আমি সামান্তরিক সিম্বল রাখবো, এখানে একটা, ঠিক আছে, এটাও সামান্তরিক এটাও সামান্তরিক, তাই না? এই দুটো আমরা হচ্ছে সামান্তরিক সাইনের মধ্যে লিখবো। এই তো হয়ে গেল। আর এটা ছিল আমাদের আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেলের মধ্যে লিখতে হবে। ওয়েট, এটা আমরা রেক্টেঙ্গেলের মধ্যে লিখবো। তো আমি একটা রেক্টেঙ্গেল লিখে দিই এখানে। ও, এই তো, এখন জাস্ট এগুলো অ্যারো দিয়ে দেবো। এই যে নিচে যে অ্যারোটা আছে না, এই যে ডাউন সাইড অ্যারো, এই ডাউন সাইড অ্যারো, এটা দিয়ে দেবো, যে কানেক্ট করে দিব সবগুলা। বুঝছেন ফ্লোচার্ট? এটাই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। দুইটা নাম্বারের যোগফল বের করার ফ্লোচার্ট যদি লিখতে বলে তখন আপনারা এইভাবে লিখে দেবেন। ঠিক আছে? তো আপনার ফ্লোচার্ট যদি পারতে হয়, অ্যালগরিদম আপনার ডেফিনেটলি পারতে হবে। ঠিক আছে, অ্যালগরিদম হচ্ছে মাস্ট। তো আই হোপ আপনাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট, একটা নাম্বারের সাম বের করার অ্যালগরিদম, ফ্লোচার্ট দুইটাই ক্লিয়ার। ওকে, ওকে। তো এখন হচ্ছে আপনাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন থেকে যা পড়াবো এগুলো তো অনেক ইম্পর্টেন্ট। একটু আগে যেগুলো দেখাচ্ছি এগুলো ইম্পর্টেন্ট, যেমন আমি বললাম কোশ্চেনে আসতে পারে হয় ফ্লোচার্ট, নাহলে অ্যালগোরিদম, আর নাহলে সি প্রোগ্রাম আসতে পারে। ওকে, তো আমি আপনাদের আরো কোশ্চেন সলভ করাবো, প্যারা নেই। আমি জাস্ট আপনাদেরকে ফার্স্টে বেসিক আইডিয়া গুলো দিচ্ছি কোনটা থেকে কি, মানে কোনটা সলভটা কিরকম হবে। সেকেন্ড লেকচার থেকে মানে পরের লেকচার থেকে আপনাদের সবগুলো কোশ্চেনের সলভ গুলা পাশাপাশি দেখাই দেবো। সাপোজ আমি এরকম একটা কোশ্চেন এখানে লিখবো, দেখার পরে অ্যালগোরিদমটা এখানে দেখাই দেবো, ফ্লোচার্টটা আমি এখানে দেখাই দেবো, সি প্রোগ্রামটা সাইডে দেখাই দেবো। ঠিক আছে? তো আজকে ফার্স্ট লেকচারে শুধু আপনাদের আইডিয়া দিচ্ছি যে কোনটা কোনটা কি, অ্যালগোরিদম কি, ফ্লোচার্ট কি, আর সি প্রোগ্রাম কি। কারণ আপনাদের কোশ্চেনে তিনটা যে কোনো একটাই আসবে। ওকে, আচ্ছা, তাই এখন থেকে যা পড়াবো একদম মানে ফুল কনসেন্ট্রেশন দিয়ে শুনেন। কারণ হচ্ছে যে এখন যে যেগুলো দেখাবো যদি না বুঝেন তারপরে দেখতে থাকেন। কারণ হচ্ছে আপনাদের এখন হয়তো কিছু কিছু জিনিস আপনাদের লাইক বুঝতে প্রবলেম হতে পারে, কিন্তু যখন সি প্রোগ্রাম মানে সি ল্যাঙ্গুয়েজে একটা প্রোগ্রাম করে দেখাবো, মানে একটা কোড করে দেখাবো, তখন আপনারা রিলেট করতে পারবেন যে আমি এখন 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 কি পড়াবো সেগুলোতে আপনারা রিলেট করতে পারবেন তখন যখন আপনি কোডটা করবেন। ঠিক আছে? তো আমি কি পড়াইতেছি একটু বোঝা ট্রাই করেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে নোটটা করে ফেলেন। ঠিক আছে, এখন যা পারবো মানে আপনার নোট করেন, তাহলে হচ্ছে আপনার প্রোগ্রামটা যখন লিখবেন তখন হচ্ছে জাস্ট নোট খাতাটা একবার দেখলেই বুঝবেন। ঠিক আছে, তো নোটটা করেন। ওকে, তো দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা সেটা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা থার্ড জেনারেশন, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো সব আপনাদের কভার করাবে থিওরি যে লেকচার হবে সেটা, মানে একদম লাস্ট লেকচারে। ঠিক আছে, তো আপাতত জাস্ট এটুক জেনে রাখেন যে সি হচ্ছে একটা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর একটা জিনিস, এইটার আরেকটা নাম, সি প্রোগ্রামের আরেকটা নাম নাম আপনারা বলতে পারেন কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ।
compile wait, compiled language আচ্ছা, কেন এটাকে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ বলা হয়? আচ্ছা শুনেন, আমাদের যে কম্পিউটার মানে আমরা যে কোড করতে দেই, আমরা যেভাবে লিখি, কম্পিউটার কিন্তু এই ভাষাটা বুঝে না, লাইক আমাদের ভাষা বুঝে না। কম্পিউটার বুঝে কি? কম্পিউটার বুঝেছে বাইনারি। ঠিক আছে, কম্পিউটার বুঝে বাইনারি। বাইনারিতে কি আছে? শুধু 0 1। আর আমরা কিন্তু যে 0 1-এর যে ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার 3-তে আপনাদের ডিটেলসে পড়ানো হয়েছে, এটা কিন্তু আবার আমরা বুঝি না, তাই না? তো এটা আমাদের ভাষা যেন কম্পিউটার বুঝে আর কম্পিউটার ভাষা যেন আমরা বুঝি, এই দুইটার জন্য আপনার ট্রান্সলেটর বলতে পারেন, একটা ট্রান্সলেটর হিসেবে ইউজ করা হয় কম্পাইলার। ঠিক আছে, এটা যেটা ইউজ করে সেটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার ইউজ করা হয়। এই কম্পাইলার করে কি, আমাদের যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ এটাকে হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করে, আর কম্পিউটার থেকে যে আউটপুটটা আসে সেটাকে আমাদের কি হিউম্যান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কম্পাইলারের কাজ। যেহেতু সি হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পাইলারের ইউজ আছে, কারণ আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলি মানে আমরা যে যে ভাষায় কোড করি সেটা তো ডিরেক্টলি কম্পিউটার বুঝে না। কম্পিউটার হচ্ছে কি, আমরা যে কোডটা করি সেটাকে কম্পাইল করে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। ঠিক আছে, কম্পাইলার হচ্ছে যে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। দ্যাটস ওয়াই আমরা সি ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম বলতে পারি কম্পাইলড ল্যাঙ্গুয়েজ বা কম্পাইলড ভাষা। ওকে, আচ্ছা, এই যে আমরা প্রোগ্রাম লিখি না, প্রোগ্রাম লেখায় কিন্তু ডিফারেন্ট ফাংশন ইউজ করে। ওকে, তো আমি যদি লিখে দিই প্রোগ্রাম is written by some function। দেখেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাংশন কি একটু পরে বুঝবেন, মানে আপনারা যখন কোড করবেন তখন বুঝবেন। বাট এটা জাস্ট জেনে রাখেন যে আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি, প্রোগ্রাম লেখার জন্য যেভাবে লিখি সেটা আমাদের ফাংশন ইউজ করে। ওকে, আমরা ফাংশন ইউজ করে প্রোগ্রাম লিখি। ওকে, এখন দেখেন ফাংশন কি। ফাংশন হতে পারে স্ক্যানএফ, প্রিন্টএফ, দেন হতে পারে getch, এগুলোতে ডিফারেন্ট ফাংশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা ফাংশন কিভাবে চিনবেন? ফাংশন হিসেবে চেনার সব থেকে মানে ইজি ওয়ে সেটা হচ্ছে কোনো কিছু লেখার পরে, যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট আর সেমিকোলনটা থাকে তখন আপনি বলবেন এটা ফাংশন। ঠিক আছে, যদি এফ লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে অনেক কিছু লেখা থাকতে পারে, মানে লেখা থাকবে, মাস্ক থাকবে, কিন্তু আপনার ফার্স্ট ব্র্যাকেটটা থাকবে আর এই সেমিকোলনটা থাকবে, এটাকে আমরা বলছি কি ফাংশন। ঠিক আছে, আচ্ছা এখন যা পড়াচ্ছি জাস্ট বোঝা ট্রাই করেন, কারণ এগুলো হচ্ছে যে আপনাদের লাগবে। আচ্ছা, এই যে আমরা ফাংশনস গুলো লিখি না, এই ফাংশনস গুলো হচ্ছে যে আমাদের ডিফারেন্ট হেডার ফাইলের আন্ডারে থাকে। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে হেডার ফাইল। এগুলো হচ্ছে কি গেল ফাংশন, তাই না? তো এখানে একটা ফাংশনের কনসেপ্ট ছিল, এখন হচ্ছে হেডার ফাইলের। আচ্ছা দেখেন, হেডার ফাইল, হেডার ফাইল। ঠিক আছে, হেডার ফাইল হচ্ছে যে আমি বলি আপনাদেরকে, এই যে ফাংশন গুলো আছে না, এই বিভিন্ন ফাংশন আপনার বিভিন্ন হেডার ফাইলের আন্ডারে থাকে। কোন হেডার ফাইলের আন্ডারে কি কি থাকে আমি একটু পরে লিখে দিচ্ছি, কোন কোন ফাংশন কোন হেডার ফাইলের আন্ডারে থাকে আমি এখনই লিখে দেবো। বাট তার আগে হেডার ফাইলের কনসেপ্ট আগে একটু ক্লিয়ার হন। দেখেন হেডার ফাইল আপনার লেখা হয় এরকম ভাবে, হয় হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, অথবা আপনার লেখা হতে পারে এরকম ভাবে হ্যাশট্যাগ ইনক্লুড, অনেক হেডার ফাইল আছে। ঠিক আছে, আমি দুইটা এক্সাম্পল দিতেছি এখানে, conio.h। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন এই যে আমরা ইনক্লুডটা লিখলাম, এখানে দেখেন এখানে এই যে হ্যাশট্যাগ মানে হ্যাশ ইনক্লুড লিখলাম। ঠিক আছে, এই হ্যাশ ইনক্লুডটা লেখার জন্যই কম্পাইলার বুঝবে যে এটা একটা হেডার ফাইল। ঠিক আছে, এই যে হ্যাশ ইনক্লুডটা লিখলাম এইটার জন্যই কম্পাইলার বুঝবে যে এখানে একটা হেডার ফাইল ইউজ করা হবে। হেডার ফাইলটা কি? এই যে stdio.h এর মধ্যে
মানে stdio.h এইটি হচ্ছে একটা হেডার ফাইল, এখানে হচ্ছে যে conio.h এটা হচ্ছে একটা হেডার ফাইল, ঠিক আছে? মানে হ্যাশ হ্যাশ ইনক্লুড দেওয়া মানে কম্পাইলার বুঝবে যে এখানে একটা হেডার ফাইল ইউজ করা হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে আচ্ছা এর মানাকে পড়ে কি এখানে পড়ে অনেকে স্টুডিও, হ্যাঁ স্টুডিও পড়ে অনেকে, স্টুডিও ওই যে কোক স্টুডিও কিছু আছে না, তো অনেকে এটাকে স্টুডিও পড়ে, এটা কিন্তু স্টুডিও না, আপনারা ভাবেন এটা stdio, ওকে? এটা কিন্তু stdio নট স্টুডিও, ওকে? দেখেন stdio এটা ফুল ফর্মটা দেখেন std, এটাকে আমরা এটা রিপ্রেজেন্ট করে স্ট্যান্ডার্ড, ওকে? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এই i is equals to input আর o is equals to output, ঠিক আছে? তো এটা কিন্তু স্টুডিও না, এটা হচ্ছে stdio, stdio, হ্যাঁ স্টুডিও, ঠিক আছে? stdio এখন দেখেন conio.h, এখানে দেখেন conio con রিপ্রেজেন্ট করে কনসোল, ফুল ফর্ম কি কনসোল, কনসোল i is equals to input, o is equals to output, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের এ নাম্বার কোয়েশ্চেন বা এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট যে এসটিডি এর ফুল ফর্ম কি বা কর্নিওর ফুল ফর্ম কি এরকম আসতে পারে, ওকে? তো ওয়েট আ মিনিট, এটা ইউজ করে দিই। আচ্ছা তো এখন দেখেন, এখন কিন্তু বললাম যে ডিফারেন্ট হেডার ফাইলের আন্ডারে ডিফারেন্ট ফাংশন থাকে, তো দেখেন কোন হেডার ফাইলের ভিতরে কি কি থাকে এগুলো তো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো এখন লিখে দিচ্ছি আপনাদেরকে সিরিয়ালি, এগুলো শুধু মাথায় রাখবেন, ঠিক আছে? দেখেন হেডার ফাইল আপনার, ওয়েট, এস, আচ্ছা এক নম্বরে হচ্ছে আমরা stdio ডট এই হেডার ফাইলের ভিতরে চারটা ফাংশন থাকে, ঠিক আছে? চারটি ফাংশন ফাংশন আছে, কি কি আছে দেখেন। এক নম্বরে আমাদের স্ক্যানের, এক নম্বরে আছে যেটা সেটা হচ্ছে আমাদের স্ক্যানের, দেন সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফ এগুলো ইউজ সবই দেখবেন যখন আমি কোড করব, মানে কোড করাবো আপনাদেরকে, তখন এগুলো ভালো মতো মানে এগুলোর কাজ কি সেটা বুঝবেন, বাট এখন এগুলো জেনে রাখেন যে কোন হেডার ফাইলের আন্ডারে কি কি ফাংশন আছে, ঠিক আছে? দেন হচ্ছে এস গেট এস ফাংশন, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পুট এস ফাংশন। এই লাস্টের দুটো অতটা ইম্পর্টেন্ট না আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, তো এখানে হচ্ছে আপনাদের মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ফার্স্টের দুটো, ঠিক আছে? আচ্ছা এখানে যে এফ, ঠিক আছে, এটা সাইডে লিখে দিই, সাইড লিখে দিই, এফ যেটা মিন করে সেটা হচ্ছে আমাদের ফাংশন মিন করে, ফাংশন, ওকে? আর এখানে যে এস, এস বলতে আমরা স্ট্রিং মিন করে, ঠিক আছে? এস বলতে স্ট্রিং মিন করে, স্ট্রিং কি ফাংশন কি সব দেখাবো ডিটেলসে, বাট একটু পরে, ঠিক আছে? সিরিয়ালিটি, ঠিক আছে? তো এই দুটো আর কি মেইনলি ইম্পর্টেন্ট। আচ্ছা এই যে স্ক্যানের, এই স্ক্যানারটাকে আমরা মেইনলি ইউজ করি ইনপুটের জন্য, কোনো নাম্বার যে আমরা ইনপুট নিতে চাই তখন যে আমরা স্ক্যানএফ ইউজ করবো, আর যদি কোনো জিনিস আমরা মানে শো করতে, আর প্রিন্ট মানে কি, প্রিন্ট মানে হচ্ছে শো করা, তাই না? ধর আপনি একটা আপনার কোনো কিছু প্রিন্ট করলেন, কোনো লেখা প্রিন্ট করলেন, তার মানে শো করাইতেছেন, তাই না? সেটা হচ্ছে আউটপুটের জন্য ইউজ করা হয় প্রিন্টেড, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট ছিল এখানে, কোন ফাংশনটা কিসের জন্য ইউজ করা হয়, দো আপনারা কোড করবেন তখন এগুলো নিজেরাই পারবেন। আচ্ছা দুই নম্বর যে হেডার ফাইল সেটা হচ্ছে আমাদের কি conio.h, conio.h এইটার মধ্যে আপনাদের দুইটি ফাংশন থাকে, দুইটি ফাংশন আছে, ওকে? একটা হচ্ছে আমাদের get ch, get ch ফাংশন, আর একটা হচ্ছে আমাদের clear বা clr
এসআরসি ফাংশন, ঠিক আছে। আচ্ছা, মেইনলি এই দুটো ইউজ করা হয় আপনাদের মানে আমাদের একটা প্রোগ্রাম যদি আমি স্টপ করতে চাই বা এন্ড করতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে ইউজ করা হয় কোনো একটা ফাংশন যদি আমি এন্ড করতে চাই, টু ইউজ, ইট ইজ ইউজ, আচ্ছা ইট লাগবে না, ইউজ টু এন্ড আ প্রোগ্রাম, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমরা গেট সিএইচ লিখলাম না, এখানে চাইলে গেট গেট সিএইচ অথবা আমরা রিটার্ন জিরো, রিটার্ন জিরো, দুইটার একটা লিখলেই হবে, যে কোনো একটা আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, বাট আমি প্রেফার করব গেট সিএস লেখার জন্য, মানে ইন্টারমিডিয়েটে আপনারা গেট সিএস এই ফাংশনটা ইউজ করেন, বাট যখন আমরা কোড করি আমরা ইউজ করি কি রিটার্ন জিরো ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা ইনফরমেশন দিলাম, এক্সট্রা ইনফরমেশন। 3 নাম্বার, 3 নাম্বার যে হেডার ফাইল সেটা হচ্ছে math.h, math.h। আচ্ছা, math.h, এই math.h শুনে কি মনে হচ্ছে, এখানে যে আপনাদের ফাংশন গুলো আছে এগুলো তো ম্যাথ রিলেটেড থাকবে, তাই না? আচ্ছা, এখানে যে ফাংশন গুলো সেটা হচ্ছে স্কয়ার রুট আছে, SQRT, স্কয়ার রুট ফাংশন থাকতে পারে। আর একটা ফাংশন যেটা থাকতে পারে সেটা হচ্ছে পাওয়ার, পাওয়ারের ফাংশন, POW, পাওয়ার ফাংশন থাকতে পারে। দেন আমরা, আচ্ছা এখানে লিখে দিই, ওয়েট মানে 3 নাম্বার যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে সাইনের ফাংশন, কজের ফাংশন, দেন হচ্ছে ট্যানের ফাংশন। আচ্ছা, সায়েন্সে যদি নাও হয়ে থাকেন, যারা অন্য ব্যাকগ্রাউন্ডের আছেন, ধরেন সায়েন্স আর্টস, সরি সায়েন্স আর্টস কমার্সে, আপনার সাইন কস ট্যান এগুলো সম্পর্কে তো আইডিয়া আছে, তাই না? কারণ হচ্ছে আপনারা 9 10 যে জেনারেল ম্যাথ করছেন, জেনারেল ম্যাথ হচ্ছে আপনাদের সাধারণ সাধারণ গণিত যেটা, তো ওইখানে তো এখানে তো আপনারা সাইন কস ট্যান এগুলোর ম্যাথ গুলো তো করে আসছেন, তাই না? তো এটা আই গেস আপনাদের আইডিয়া আছে। তারপর যদি লাগে কোশ্চেন তো দেখানোই হবে, যদি কোনো কোশ্চেন এরকম পাই সাইন কস ট্যান এর কোশ্চেন সলভ করার মতো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আপনাদের আছে, ধরেন এবিএস, অ্যাবসলিউট যে ফাংশনটা বা পরম মান, পরম মান বের করার জন্য এবিএস ফাংশনটি ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এইগুলো কিন্তু মাথায় রাখেন, এগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, যদি আপনারা ধরেন প্রোগ্রামের মধ্যে কোনো জায়গায় প্রিন্টএফ ইউজ করবেন, প্রিন্টএফ কেন বের হচ্ছে মাস ইউজ করাই হবে, তো এই হেডার ফাইল আপনাদের মাস লাগবে। তো আপনারা যখন একটা প্রোগ্রাম লিখবেন, যখন আপনারা যেই ফাংশনটা ইউজ করবেন সেই হেডার ফাইলটা মাস ইউজ করতেই হবে। সাপোজ আপনি এই যে স্কোয়ার রুটের একটা কাজ আছে, ধরেন স্কোয়ার রুট কি, আপনার ধরেন একটা 7 √7 চাইলেন, মানে আপনাদের কোশ্চেনে কি √7 এর একটা কোশ্চেন আসলো। এখন আপনি প্রোগ্রামে, এটা মানে মুছে দিই, আপনার প্রোগ্রামে ডিরেক্ট আপনি এরকম লিখতে পারবেন না যে এই যে এরকম √7 এরকম লিখতে পারবেন না। আপনার যেটা লিখতে হবে সেটা হলো এরকম স্কোয়ার রুট ফাংশন দিয়ে 7 লিখবেন, এরকম, ওকে। কিন্তু আপনি ধরেন এটা লিখলেন, কিন্তু আপনার উপরে হেডার ফাইলে, এই হেডার ফাইলে যে হ্যাশট্যাগ ইনক্লুড math.h, যেটা এই হেডার ফাইলটা আপনি অ্যাড করলেন না, ম্যাথ এইটা যে ইনক্লুড, মানে আপনি যদি এই হেডার ফাইলটা আপনি ইনক্লুড না করে যদি আপনি প্রোগ্রামে এই ফাংশনটা লিখে দেন, আপনার মানে অ্যান্সার কিন্তু পুরোটাই রং হয়ে যাবে, ঠিক আছে। আপনার কোড পুরোটা ঠিক আছে, কিন্তু আপনি হেডার ফাইলটা জাস্ট অ্যাড করলেন না, তাহলে কিন্তু আপনার কোনো মার্কস পাবেন না, ঠিক আছে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন হচ্ছে যে, তখন তো সুন্দর আরো বুঝাই বুঝাই কোশ্চেন সলভ করবো, তখন বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনি কিন্তু এইটুকু এখন মাথায় রাখবেন যে কোন হেডার ফাইলের জন্য কোন ফাংশন গুলো আছে, কোন ফাংশনটা ইউজ করলে আমার কোন হেডার ফাইলটা ইউজ করা লাগবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যখন প্রোগ্রাম লিখবো, এই যে হ্যাশ ইনক্লুড ডট এইচ, সরি হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ আর হ্যাশ ইনক্লুড কর্নিও ডট এইচ, এই দুটো মাস্ট লিখবে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যখন চ্যাপ্টার 4 আমি পড়াইছি তখন কিন্তু একটা বেসিক স্ট্রাকচার, HTML একটা বেসিক স্ট্রাকচার দেখাই নিছিলাম, তাই না? যে বডি কিরকম দেখাইছিলাম, যে হ্যাশট্যাগ HTML, তারপর হচ্ছে হেড, দেন হচ্ছে আমরা হেড ক্লোজ করলাম, দেন টাইটেল, দেন দেন হচ্ছে আমার বডি, বুঝলাম এই বডির মধ্যে যা লিখবো সবই হচ্ছে কাজ, তাই না? তো একটা বেসিক স্ট্রাকচার আমি আপনাদের আগে দেখায় তারপরে কিন্তু কোড করাটা স্টার্ট করেছিলাম, তো এখানে আমি সেম করব। আমি এই সি এর জন্য যে বেসিক স্ট্রাকচারটা লাগবে সেটা আমি এখানে দেখাবো, ঠিক আছে। বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার,
বেসিক স্ট্রাকচারে যেরকম সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হ্যাশ ইনক্লুড stdio.h then hash include conio.h তারপরে আমাদের মেইন ফাংশন একটা কল করতে হবে মেইন ফাংশন দেন হচ্ছে যে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এইখানে লিখবো আমাদের যে কাজ ঠিক আছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে লিখবো বা এখানে আমরা আমাদের ওয়ার্কটা লিখবো ওয়ার্ক ওয়ার্ক তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট যেটা সেটা এখানে ক্লোজ করে দিব ঠিক আছে এটা বেসিক স্ট্রাকচার যেমনটা আমি এইচটিএমএল এ দেখাচ্ছিলাম ওই যে বললাম তো এই যে হেডার ফাইল এই হেডার ফাইল আপনাদের এই জন্য মাস্ট ইউজ করা লাগবে আর যদি কোশ্চেনে কোনো কোশ্চেন দেখেন ম্যাথ রিলেটেড কোশ্চেন আসছে শুধু তখন আপনি এসে হ্যাশট্যাগ ইনক্লুড এরকম ম্যাথ ডট এইচ যে হেডার ফাইলটা তখন আপনি এটা অ্যাড করে নেবেন যদি আপনার ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন না থাকে তখন আপনি হচ্ছে এই যে শুধু এইটুক লিখলেই মানে হেডার ফাইল স্ট্রাকচারটা এরকম লিখলেই এনাফ ওকে ঠিক আছে আপনাদের আরেকটা ইনফরমেশন যেটা এখানে দেওয়া লাগবে সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট যে তিনটা লাইন দেখেন এই ফার্স্ট যে তিনটা লাইন এই ফার্স্ট তিনটা লাইনে এই যে হেডার ফাইল এই যে দেখেন হেডার ফাইল এটা কিন্তু একদম মাস্ট এই যে রেড কালার দিয়ে লিখে দিচ্ছি এখানে কিন্তু ভুল এইখানে যেটা লিখবো এখন এটা যে ভুলেও লেখেন তাহলে আপনাদের প্রোগ্রাম ভুল হবে ঠিক আছে হেডার ফাইল এটাকে আমরা বলি মেইন ফাংশন ঠিক আছে যে মেইন একটা ফার্স্ট ব্র্যাকেট এটাকে আমরা বলি মেইন ফাংশন এন্ড মেইন ফাংশন এই দুটোর পরে কোনো সেমিকোলন কমা ফুল স্টপ কোনোটাই ইউজ করা যাবে না ঠিক আছে আচ্ছা লিখে দিই হেডার ফাইল এবং মেইন ফাংশনের পরে এর পরে সেমিকোলন সেমিকোলন কমা সেমিকোলন COLON কমা অথবা ফুল স্টপ কোনোটাই ইউজ করা যাবে না কোনোটাই আচ্ছা কোনোটাই ইউজ করা যাবে না ঠিক আছে এই যে দেখেন আমি যতগুলো ফাংশন লিখছি সব ফাংশনের পরে কিন্তু সেমিকোলন দিচ্ছি আর এখানে কিন্তু সেমিকোলন মাস্ট ইউজ করতে হবে ঠিক আছে সেমিকোলন না দিলে কিন্তু এখানে আবার আপনার প্রোগ্রাম এরর খাবে কিন্তু এই যে ফার্স্টে যে তিনটা লাইন এই তিনটা লাইনে আপনি কোনো সেমিকোলন বা কমা বা ফুল স্টপ কিছু ইউজ করতে পারবেন না শেষে ঠিক আছে এখানে আমি একটা মনতে চাইলে সেমিকোলন দিয়ে দিই হবে না ভুল যদি আপনার লাক ভালো থাকে তাহলে হয়তো টিচার যদি লাক ভালো থাকে তখন টিচার চাইলে পার্সিয়াল মার্ক দিতে পারেন বাট অ্যাজ আ প্রোগ্রামার আপনি যদি এটা ভুল করেন আর যদি টিচার হচ্ছে যে লাইক হ্যাঁ নর্মাল টিচার যে আপনার জিনিসটা হইলে আপনাকে মার্ক দিবে না মার্ক দিবে না লাইক কোনো এখানে পার্সিয়াল মার্ক আসলে পাওয়ার আপনার মানে যোগ্যতা নেই মানে সরি টু সে ওয়ার্ডটি ইউজ করার জন্য বাট আপনি যদি এখানে একটা সেমিকোলন দিয়ে দেন তাহলে মনে করবেন আপনার এই যোগ্যতা নাই একটা পার্সিয়াল মার্ক মানে ডিজার্ভ করেন না আপনি এটা তো পুরাই ভুল ঠিক আছে যদি তারপরে কোনো টিচার দিয়ে দেয় আপনাকে পার্সিয়াল মার্ক তাহলে এটা হচ্ছে আপনার গুড লাক বা আমি যদি টিচার হইতাম এখানে যদি কেউ আপনাদের সেমিকোলন দেয় বা এখানে ফুল স্টপ দেয় এসব যদি করে আমি একদম পুরো প্রোগ্রাম হইলেও কেটে দেবো কারণ এগুলো পুরো ইরর খায় আমি দেখাবো আপনাদের যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন এগুলো আপনারা রিলেট করতে পারবেন এই জন্য প্র্যাকটিক্যালে দেখাই ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখেন এই তিনটে জায়গায় কোনো সেমিকোলন ফুল স্টপ বা কমা কিছু ইউজ করবেন না ঠিক আছে এটা হচ্ছে আপনাদের বেসিক স্ট্রাকচার এই গেল বেসিক স্ট্রাকচার আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ড এটা ইম্পর্টেন্ট দেখেন এই কিওয়ার্ড দেখানোর পরেই আপনাদেরকে আচ্ছা একটু বেসিক কিছু আলোচনা আছে এগুলো পরে তারপরে হচ্ছে আপনাদেরকে যে সাম দুইটা সামের যে প্রোগ্রামটা দেখাইছিলাম ওইটা দুইটা সামের যে কোয়েশ্চেনটা দেখাইছিলাম ওই যে অ্যালগরিদম অ্যাপ্রোচেতে সেটা হচ্ছে আমি সি প্রোগ্রামে দেখাবো তার আগে বেসিক যে আলোচনাটা সেটা সবই এখন দেখাই আপনাদের দেখাই দিই ঠিক আছে
তাহলে সে পরের লেকচারে আর কোনো মানে কিছু নিউ ইনফরমেশন দেওয়া লাগবে না, জাস্ট আপনাদেরকে ডিরেক্ট সলভ করে দিব, অনেকগুলো কোয়েশ্চেন ধরে সলভ করে দিব প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তো আজকে এগুলো একটু দেখেন, কষ্ট হলেও একটু দেখেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, যা পড়াচ্ছেন সব ইম্পর্টেন্ট। আচ্ছা, কিওয়ার্ড, কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস টোটাল হচ্ছে যে আপনাদের আছে, সেটা হচ্ছে যে 32টা, টোটাল কিওয়ার্ডস আছে হচ্ছে 32টা। তার মধ্যে ধরেন ইন্ট আছে একটা, যেগুলো মেইনলি আপনাদের ইন্টারমিডিয়েট ইউজ করা হয়, আমি সেগুলোই দেখাবো। একটা ইন্ট, একটা ফ্লোট, একটা ক্যার মানে ক্যারেক্টার, আছে স্ট্রিং। ঠিক আছে, এই কোনটা কি দেখেন, ইন্ট বলতে মিন করে আমাদের ইন্টিজার, ইন্টিজার। ফ্লোট বলতে মিন করে হচ্ছে আমাদের কোনো ডেসিমাল যে নাম্বার গুলো আছে না, দশমিক সংখ্যা, মানে পয়েন্টে, পয়েন্ট নাম্বার লিখে দিচ্ছি, পয়েন্ট নাম্বার। ক্যারেক্টার বলতে মিন করে হচ্ছে যে অ্যালফাবেট, অ্যালফাবেট। আর স্ট্রিং বলতে মিন করে হচ্ছে যে কয়েকটা অ্যালফাবেটকে একসাথে। ঠিক আছে, সাম ক্যারেক্টার, সাম ক্যারেক্টার টুগেদার, সাম ক্যারেক্টার হ্যাঁ টুগেদার ক্রিয়েট, ক্রিয়েট দ্য স্ট্রিং। কি লিখছি বোঝেন নাই, বুঝাইছি দাঁড়ান এক মিনিট, লিখে নিই তারপর বলতেছি কোনটা কি। আচ্ছা দেখ, টুগেদার, সরি কি হবে এটা লিখছি এখানে, আচ্ছা টুগেদার। আচ্ছা এখন দেখেন, ও ওয়েট 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 ওয়েট, আচ্ছা এখন দেখেন, ইন্টিজার বলতে কি মিন করে? ইন্টিজার বলতে মিন করে যে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ইন্টিজার বলতে মিন করে পূর্ণ সংখ্যা, মানে কোনো ফ্র্যাকশন ছাড়া। সাপোজ আপনার 2 4, সাপোজ 2 4 19 20, বা ডট 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 যত নাম্বার আছে, মানে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি সব নাম্বার এক্সক্লুডিং ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশন সহ যে নাম্বার গুলো আছে এগুলো তো আমাদের কিছু একটা লেখা লাগবে, তাই না? ওইগুলোকে আমাদের ফ্লোটিং নাম্বার বলে। ঠিক আছে, বাট এগুলো ফ্লোট বলি। সাপোজ আমাদের 2.25, বা হচ্ছে আমাদের 4.50, 19.15, এরকম যত ফ্র্যাকশন নাম্বার গুলো আছে, ঠিক আছে, এগুলোকে আমরা ফ্লোট বলি। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে ইন্ডিভিজুয়াল যে অ্যালফাবেট গুলা, সাপোজ এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, জেড একটা ক্যারেক্টার, এফ একটা ক্যারেক্টার, এন্ড সো অন। ওকে, তাহলে স্ট্রিং, স্ট্রিংটা কি? স্ট্রিং হচ্ছে যে কি লিখছি, সাম ক্যারেক্টার্স টুগেদার ক্রিয়েটস এ স্ট্রিং। মানে সাপোজ আপনার ধরেন আপনি আপনার নাম লিখতে চাইছেন, ঠিক আছে, সাপোজ আমি আমার নাম লিখতে চাই আমরিন, AMRIN। আচ্ছা ওয়েট আ মিনিট, AMRIN। ওকে, আমরিন যেটা, এটা হচ্ছে একটা স্ট্রিং, বাট এই যে আলাদা আলাদা, এই যে AMRIN, এগুলো আলাদা আলাদা, যেগুলো আমরা হচ্ছে একটা ক্যারেক্টার, আর একসাথে অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে বলি আমরা স্ট্রিং। ঠিক আছে, যেমন অনেকগুলো অ্যালফাবেটকে একসাথে বলি যে একটা ওয়ার্ড, ওয়ার্ডকে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতেছি স্ট্রিং। ঠিক আছে, এগুলো কোন কাজে লাগবে, যখন প্রোগ্রাম করবো তখনই বুঝবেন, জাস্ট এগুলো মাথায় রাখেন কোনটা কি, বা লিখে লিখে রাখেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমাদের অপারেটর। অপারেটর তো আসলে ইম্পর্টেন্ট না, তারপর দেখা যায় অপারেটর, অপারেটর। আচ্ছা, আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা যখন আমরা সি প্রোগ্রামিং লিখবো, যোগকে আমরা লিখবো এরকম ভাবে, যোগ, বিয়োগও সেম, বিয়োগও সেম, গুণ আমরা এভাবে লিখবো না, গুণ লিখবো স্টার যে সাইনটা আছে না, স্টার সাইন। ঠিক আছে, এই গুণ কিন্তু লেখা যাবে না। আর ভাগ হচ্ছে আমাদের এই ফ্ল্যাট। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের অপারেটর। ওকে, এই হচ্ছে আমাদের অপারেটর। অপারেটর আরো আছে দেখাচ্ছি, বাট এগুলো হচ্ছে আমাদের কি, ওই যে বেসিক যে অপারেটর গুলো ছিল। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটর আর কি। ওকে, তো এখানে হচ্ছে অপারেটর। দেন হচ্ছে যে আমাদের আরেকটা অপারেটর যেটা আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট
increment অপারেটর, আর এটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে a প্লাস প্লাস বা x প্লাস প্লাস, যেকোনো একটা ভ্যারিয়েবল সেটা a প্লাস প্লাস, আর ডিক্রিমেন্ট বলতে মিন করে হচ্ছে a মাইনাস। ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন সাপোজ আমার এর ভ্যালু দেওয়া আছে 10, আর আপনি প্রিন্ট করতে চাচ্ছেন 11, তখন আপনি করবেন কি a প্লাস প্লাস। a প্লাস প্লাস দিলে হবে কি আমার 11 এসে করবে। ঠিক আছে। এটা যখন প্রোগ্রাম করাবো তখন আর ভালো ভালো বুঝতে পারবেন। এখন জাস্ট জেনে রাখেন এগুলো শুধু লাইক থিওরি টাইপ করা, যে অপারেটর কয়টা আছে, যে দুইটা, যে ইনক্রিমেন্ট অপারেটর কোনটা, ডিক্রিমেন্ট অপারেটর কোনটা, সেটা শুধু সেখানে দেখালাম। ঠিক আছে। প্লাস কিন্তু একটা দিলে হবে না, যে a প্লাস এরকম দিলে হবে না, a প্লাস প্লাস। ঠিক আছে, a প্লাস প্লাস, এটা হচ্ছে 11। ওকে, বুঝা গেছে? আচ্ছা, ডিক্রিমেন্ট কি তাহলে? সাপোজ আপনার এর ভ্যালু দেওয়া আছে 10, বাট আপনি আউটপুট চাচ্ছেন 9, তখন আপনি করবেন কি a মাইনাস মাইনাস লিখবেন, তাহলে যে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 9 আসবে। ওকে। আচ্ছা, ওয়েট, আমি অন্য একটা কালার দিয়ে রেখে দিই। এর ভ্যালু আমার আছে 10, বাট আপনি আউটপুট চাচ্ছেন 11, তখন আপনি করবেন কি a প্লাস প্লাস দিবেন, তখন হচ্ছে আমার ভ্যালুটা 11। সিমিলারলি যদি আপনার এর ভ্যালু থাকে 10, বাট আপনি আউটপুটে যাচ্ছেন 9, তখন ডিক্রিমেন্ট করবেন a মাইনাস মাইনাস। ঠিক আছে, এখানে একটা মাইনাস হবে না, একটা প্লাস দিলে হবে না, দুইটা দিতে হবে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যে চ্যাপ্টার 3-তে তোমাদের আপনাদের যে অর গেট, এন্ড গেট, নট গেট শিখাইছিলাম না, সেটার যে সাইনটা, সেটা হচ্ছে আমরা যখন সি প্রোগ্রামিং করব, সেটার যে সাইনটা সেটা হচ্ছে দেখাই দিই। দেখেন, অর গেট, এন্ড গেট, আর হচ্ছে নট গেট। নট গেট, এটার যে সাইনটা সেটা হচ্ছে, অর গেটের যে সাইন সেটা হচ্ছে এরকম দুটো দাগ, মানে প্যারালাল, প্যারালালি দুটো দাগ থাকবে। এন্ড গেটের সিম্বল হচ্ছে দুইটা এন্ড থাকবে, এন্ড এন্ড। ঠিক আছে। নট গেটের কাজ হচ্ছে যে এই যে, সরি, কাজ তো না, আপনার সিম্বল, সিম্বল হচ্ছে যে এক্সক্লামেটরি সাইন। ঠিক আছে। এটা কাজ হচ্ছে, এটার সাইন হচ্ছে এক্সক্লামেটরি সাইন। কোন গেটের কাজ কি, মানে এখানে কোনটার কাজ কি, সেটা যখন ওই যে বললাম প্রোগ্রাম করব তখন শিখাবো। ঠিক আছে, এখন সিম্বল গুলো দেখে রাখেন কোনটার সিম্বল কি। ওকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালজেব্রা ভার্সেস সি প্রোগ্রাম। অ্যালজেব্রা ভার্সেস সি প্রোগ্রাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেখলাম অ্যালজেব্রা, এখানে আমি লিখবো সি। এই আমার সরি, না ভুলবার হয়ে গেল। দেখেন, আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা অ্যালজেব্রাতে যেটা লিখি a ইকুয়ালস টু b, সেটাকে আমরা সি প্রোগ্রামিং এ লিখি a ইকুয়ালস টু b। ঠিক আছে, যেটা অ্যালজেব্রাতে a ইকুয়ালস টু b, সাপোজ আমার a এর ভ্যালু হচ্ছে 10 আর b এর ভ্যালু আমার 10, তখন আমরা লিখি কি অ্যালজেব্রাতে a ইকুয়ালস টু b না, কিন্তু যখন আমরা সি তে লিখবো তখন লিখবো a ইকুয়ালস টু b। একটা ইকুয়ালস দিলে হবে না। ঠিক আছে। আচ্ছা, এটা গেল, ফার্স্টটা গেল, ফার্স্টটা গেল, দেখা গেছে। সেকেন্ডটা, সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা যদি আমার, যেটা আমরা অ্যালজেব্রাতে লিখতাম a ইজ নট ইকুয়ালস টু b, সেটা আমরা সি প্রোগ্রামে লিখবো a, এর একটা এক্সক্লামেটরি সাইন, ইজ ইকুয়ালস টু b। ঠিক আছে। অ্যালজেব্রাতে যেটা আমরা লিখি, ওয়েট আ মিনিট, আচ্ছা একটা দাগগুলো আগে দিয়ে নিই। আর হচ্ছে x গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়ালস টু, লেস, লেস দেন ইকুয়ালস টু, আর লাগবে না। আচ্ছা, এখন দেখেন, আর যেটা আছে অ্যালজেব্রা, যেটা আমরা লিখি a ইজ গ্রেটার দেন b, সেটা হচ্ছে যে আমাদের সি প্রোগ্রামিং এর সেম, a ইজ গ্রেটার দেন b। দেন যে আমরা অ্যালজেব্রা যেটা লিখি a ইজ স্মলার দেন b, সিতেও সেম, a ইজ স্মলার দেন b। বাট যেটা আমরা অ্যালজেব্রাতে লিখি a ইজ গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু b, সেটা আমরা সি প্রোগ্রামিং এ লিখি
a is greater than equals to b এইভাবে, সেটা আমরা অ্যালজেব্রা যেটা লিখি এরকম, সেটা আমরা সি প্রোগ্রামিং লিখি a greater than equals to b, ঠিক আছে? আচ্ছা, আর অ্যালজেব্রা আমরা যেটা লিখি a smaller than is equals to b, সেটা আমরা লিখি a is smaller than equals to b, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখেন, এগুলো আমরা তো প্রোগ্রাম যখন করবো তখন কাজে লাগবে, ঠিক আছে? আপনাদেরকে যে মানে থিওরি টাইপ যেগুলো আছে শীতে, সেগুলো আমি আপনাদের একবারে দেখাই দিলাম, মানে যেগুলো প্রোগ্রাম করতে যে থিওরি গুলো কাজে লাগবে সেটা আমি আপনাদের একবারই দেখাই দিলাম, তাহলে নেক্সট ক্লাসে আর এগুলো নিয়ে টাইম ওয়েস্ট করা লাগবে না। নেক্সট ক্লাসে ডিরেক্ট প্রোগ্রাম, ডিরেক্ট আপনাদের কোশ্চেন দেখাবো, কোশ্চেনের সাথে অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম, মানে একবারে টান দিয়ে অনেকগুলো অনেকগুলো করাই দিতে পারবো, ঠিক আছে? এগুলো নিয়ে নেক্সট ক্লাসে কোনো টাইম ওয়েস্ট করবো না। ওকে, এই জন্য আমি একবারে দেখাই দিচ্ছি। এগুলো একটু কষ্ট করে নোট করেন আর একটু মাথায় রাখেন আপাতত। ওকে, আচ্ছা, এখন দেখেন আমাদের ডাটা টাইপ আর ডাটা ফরম্যাট এই দুইটার মধ্যে ডিফারেন্স। ডাটা টাইপ, ডাটা ফরম্যাট ইম্পর্টেন্ট, মানে বোঝার জন্য ইম্পর্টেন্ট, প্রোগ্রাম করার জন্য ইম্পর্টেন্ট। ডাটা টাইপ, ডাটা ফরম্যাট, ডাটা ফরম্যাট, ডাটা টাইপ, ডাটা ফরম্যাট। দেখেন ডাটা টাইপ, ডাটা ফরম্যাট কি? ডাটা টাইপ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, ঠিক আছে? ভ্যারিয়েবল গুলোকে বলি, এই যে আমরা আগে যে দেখছি কিওয়ার্ড, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং, এইগুলোই হচ্ছে আমাদের ডাটা টাইপ। এগুলো হচ্ছে ডাটা টাইপ। ডাটাটা কোন ধরনের, এই যে টু, এটা কি? এটা ইন্টিজার, তাই না? এটা কোন ধরনের? টুটা কোন টাইপের ডাটা? এটা হচ্ছে ইন্টিজার ডাটা, তাই না? সেটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের কি ডাটা টাইপ। যেমন এক্সাম্পল হচ্ছে ইন্টিজার, ফ্লোট, দেন হচ্ছে যে ক্যারেক্টার, স্ট্রিং, ডাটা টাইপ একটা। ডাটা ফরম্যাট কি? ডাটা ফরম্যাট হচ্ছে যে আপনাদের এই ডাটাটা যখন ফাংশনের মধ্যে ইউজ করি, এই যে ডাটাগুলো যখন ফাংশনের ভিতরে ইউজ করি, তখন সেটাকে বলতেছি আমরা ডেটা টাইপ, ঠিক আছে? এই ডাটাটাকে যখন আমরা ফাংশনের ভিতরে ইউজ করি তখন এটাকে আমরা বলতেছি ডাটা টাইপ। আচ্ছা, এটা যদি আমি লিখে দেই, এটা হচ্ছে ভ্যারিয়েবল যখন ফাংশনের ভিতরে, ফাংশনের মধ্যে আর কি, মধ্যে ইউজ করা হবে, ঠিক আছে? তখন এটা হচ্ছে ডাটা ফরম্যাট বলে। আচ্ছা, এখন এই ভেরিয়েবল সম্পর্কে না আমি আপনাদের আরো আরো একটু ক্লিয়ার ইনফরমেশন দিতে চাই। কারণ হচ্ছে যে আমি যেটুকু আপনাদের বুঝেছি একদম বেসিকটা বুঝেছি, কিন্তু আমি এতে স্যাটিসফাইড না, ঠিক আছে? আমি যেভাবে আপনাদেরকে মানে একদম ভেরিয়েবল একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই, সেটা আজকে না, এটা আপনাদেরকে নেক্সট লেকচারে দিব, কারণ অলরেডি লেকচার অনেক বড় হয়ে যেতেছে। তো আমি আপনাদের জাস্ট নেক্সট লেকচারে এই এই যে ভেরিয়েবলের যে আরো ক্লিয়ার কনসেপ্ট সেটা নেক্সট লেকচারে দিব। এখন জাস্ট একটু এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো দেখেন, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার আর স্ট্রিং। এখন দেখেন ফাংশন কি বলছিলাম, ফাংশন হচ্ছে কি যে ব্র্যাকেটের ওইটা, সাপোজ আমাদের প্রিন্টএফ, প্রিন্টএফ একটা ফাংশন, ঠিক আছে? এখন কি ফাংশনের মধ্যে ইউজ করা হবে, তার মানে কি, সাপোজ আমি এখন প্রিন্টএফ লিখলাম, প্রিন্টএফ, তার মধ্যে যদি আমি ইন্টিজারটা ইউজ করা হয়, মানে কি যে এই যে ব্র্যাকেটটা, ব্র্যাকেটের ভিতরে আমি যদি কোনো কিছু ইউজ করি, সেটা হচ্ছে আমাদের কি ডাটা ফরম্যাট, ঠিক আছে? এটাকে আমরা বলছি কি ডাটা ফরম্যাট। আচ্ছা, এখন দেখেন আমাদের এই যে ইন্টিজার, ইন্টিজারের জন্য ডাটা ফরম্যাট যেটা, আমি এবার একটু এখানে ব্যাখ্যা দিই, সেটা মানে তো ক্যারেক্টার, স্ট্রিং। আচ্ছা, দেখেন ইন্টিজারের জন্য ইউজ করা হয় পার্সেন্ট টি, পার্সেন্ট ডি। ক্যারেক্টারের জন্য, সরি ফ্লোটের জন্য ইউজ করা হয় পার্সেন্ট এফ। ক্যারেক্টারের জন্য ইউজ করা হয় পার্সেন্ট সি। আর স্ট্রিং এর জন্য ইউজ করা হয় পার্সেন্ট এ, ঠিক আছে? এগুলো একটু
খেয়াল রাখেন, ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f, ক্যারেক্টারের জন্য %c, স্ট্রিং string কি আছে কই দিয়ে, ওয়েট আ মিনিট, স্ট্রিং এর জন্য ইউজ করা হয় %s, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক যে আলোচনাটা সেটা ছিল মোটামুটি এইটুকুই ছিল। এখন জাস্ট আপনাদের এই যে কি বলেন না, দুইটা দুটো নাম্বারের যে সাম, মানে দুটো নাম্বারের যে যোগফল, সেটার যে কোশ্চেনটা দেখাচ্ছিলাম আপনাদের ফ্লোচার্ট এন্ড অ্যালগরিদমের জন্য, সেটা জাস্ট আমি সি প্রোগ্রামিং সলভ করে দেব। এইটা সলভ দিয়ে আপনাদের এই লেকচারটা ক্লোজ, মানে শেষ করে দেব, ঠিক আছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখাবো, এখানে ইন সি প্রোগ্রাম, এই জিনিসটা ভালো করে দেখেন, একদম ভালো মতো দেখেন। ইনপুটের জন্য কি ইউজ করবো আরেকবার লিখে দিচ্ছি, আগেও লিখে দিচ্ছি বাট স্টিল আমি আরেকবার লিখেছি। ইনপুটের জন্য ইউজ করব সেটা হচ্ছে যে আমাদের ওয়েট, ইনপুটের জন্য ইউজ করব আমরা স্ক্যানএফ, ভালো মতো দেখেন স্ক্যানএফ, এটা একটু মাথায় রেখে দেবেন, ঠিক আছে। আউটপুটের জন্য ইউজ করব, সরি আউটপুটের জন্য ইউজ করব সেটা হচ্ছে আমাদের প্রিন্টএফ, প্রিন্টএফ। দেন স্ক্যানএফ লেখার যে ফরম্যাটটা, যদি আমি কোনো কিছু স্ক্যানএফ করতে চাই, ফরম্যাটটা দেখেন, স্ক্যানএফ ভালো মতো দেখেন। ফার্স্টে এই যে ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশন দিয়ে রাখবো ডাটা ফরম্যাট, ডাটা ফরম্যাট, এই জিনিসটা লিখে রাখেন, যখন প্রোগ্রাম লিখবো তখন কি হবে দেখেন, ডাটা ফরম্যাট, তারপরে এই যে আমাদের ডবল কোটেশন ক্লোজ করব, ক্লোজ করে একটা কমা দিব, কমা দিয়ে একটা %, দিব, %, দিয়ে নেম অফ ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের নাম, ঠিক আছে, বাংলায় লিখে দিই, আচ্ছা ইংলিশে লিখে দিই, নেম অফ ভেরিয়েবল, বাংলা লিখতে দিলে ভেরিয়েবলের নাম, ঠিক আছে। এগুলো লেখা রাখেন, কারণ এগুলো কিন্তু আপনাদের বইতে নাই, কোনো জায়গায় নাই, কিন্তু লাগবে, মানে লাগবে বলতে এই জিনিসটা মাথায় থাকলে আপনার কোড লিখতে সুবিধা হবে, ঠিক আছে। এই আপনার কিন্তু এক্সাম টাইমে এরকম লিখবেন না, এটা কেন লিখতেছি একটু পরেই বুঝবেন, সেম কথাই বলছি বারবার, এই যখন প্রোগ্রাম সলভ করবো তখনই বুঝবেন আর কি। প্রিন্টেড দেখেন, প্রিন্টেড, প্রিন্টেড লেখার ফরম্যাট দেখেন, ডবল কোটেশন দিয়ে আবার সেম ডাটা ফরম্যাট লিখবো আগে, ডাটা ফরম্যাট, ডাটা ফরম্যাট, তারপর আবার ডবল কোটেশন ক্লোজ করবো, ক্লোজ করে কমা। স্ক্যানএফ এ কিন্তু আমরা এন দেব, কিন্তু আমরা প্রিন্টএফ যখন লিখবো তখন আমরা %, দেব না, তখন লিখবো কি নেম অফ ভেরিয়েবল, নেম অফ ভেরিয়েবল, দেন আমাদের সেমিকোলন, ঠিক আছে। এই জিনিসটা একদম জাস্ট একদম 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 মাথায় রাখবেন, এই দুটো জিনিস, কোন সময় এন্ড লিখবো কোন সময় এন্ড লিখবো না, এই জিনিসটা মাথায় রাখবেন। ডাটা ফরম্যাট কখন আগে, নেম অফ ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের নাম কখন পরে, কমা দিতে হবে কখন, ডাটা ফরম্যাটের পরে, তারপরে %, দিতে হবে, এই যে ডবল কোটেশন, এই ফরম্যাটটা মাথায় রাখবেন, মাস্ট মাস্ট মাস্ট, বিশেষ করে এইটা %, কখন থাকবে, কখন থাকবে না, এইটা একদম জাস্ট মানে মাথায় একদম এখন ঢুকে রাখবেন যে স্ক্যানএফ মানে আমাদের %, থাকবে, প্রিন্টএফ মানে কোনো %, থাকবে না, ওকে। আচ্ছা, এখন দেখেন, এতক্ষণ যে আমি ডাটা ফরম্যাট এসব বলছি, এখন বুঝছেন, দেখেন তার মানে কি, আমরা যখন স্ক্যানএফ করবো, স্ক্যানএফ ডাটা ফরম্যাট কি, ডাটা ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ, ডিএফসি, ওগুলা ডিএফসি, যে কোনো একটা লাগবে, কখন কোনটা লাগবে যে আমরা কোশ্চেন সলভ করবো এখনই বুঝবো। পার্সেন্ট ডাটা ফরম্যাট বলতে কি মিন করছি দেখেন, যে আগের পেজে লিখে দিচ্ছি, ডাটা ফরম্যাট, ডাটা ফরম্যাট এই যে এগুলা, দেন হচ্ছে যে আমাদের এই যে এখানে কি লিখছি, নেম অফ ভেরিয়েবল, ভেরিয়েবল কি, যে এই যে ভেরিয়েবল লিখেছি, ভেরিয়েবল কি, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এগুলা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা প্রোগ্রাম লিখি তাহলে বুঝবেন, এখন প্রোগ্রাম যেটা বলছিলাম এটা লিখে দিই, ওকে, এটা রেজ করে দিই, প্রোগ্রামটা লিখি তাহলে বুঝবেন। সাম অফ টু নাম্বার ইন সি প্রোগ্রাম, ইন সি প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা আমি আপনাদের আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে যে ফ্লো চার্টটা, অ্যালগরিদম লিখবো, আচ্ছা অ্যালগরিদম তো লেখা লাগবে না, কারণ মানে আপনাদের বোঝানোর জন্য অ্যালগরিদমটা আমি আপনাদের দেখাই, ফ্লো চার্টটা সাইডে লিখে দিই, ঠিক আছে। স্টার্ট ইনপুট
এ বি, আচ্ছা ওয়েট মিনিট, আমি এই সেট লিখে দিই, পরে মুছে ফেলবো, ঠিক আছে? এই সেট লিখে দিই, দেখেন স্টার্ট, দেন ছিল কি ইনপুট এ বি, দেন ছিল আমাদের ফর্মুলাটা x ইজ ইকুয়াল টু a প্লাস b, দেন ছিল প্রিন্ট এক্স, স্টপ, তাই না? এগুলো ছিল ডাম্বেল। আচ্ছা, এইগুলা কেউ আবার ভুলে এরকম সার্কেল করে দিয়ে না, ঠিক আছে? সার্কেল করলে কিন্তু ঝামেলা। কেন ঝামেলা? নেক্সট লেকচারে সার্কেলের কাজ কি সেটাও দেখাবো, এগুলো কিন্তু ডাম্বেল, এগুলো সার্কেল না। একটু ডাম্বেল কি, চ্যাপ্টা, মানে সার্কেল কি, বৃত্ত, বৃত্ত না, কিন্তু ডাম্বেল চ্যাপ্টা করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমাদের এটা ছিল এই প্যারালেলোগ্রাম, এটা ছিল রেক্টেঙ্গেল। আচ্ছা, আঁকা অত ভালো হচ্ছে না, বাট আপনাদের বোঝানোর জন্য তো একটু লিখতেছি, ঠিক আছে? ও মাই গড, কোথায় গেল গে? ওয়েট, প্রিন্ট এক্স, প্রিন্ট অ্যারো, এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে বোঝানোর জন্য একটু রাখলাম, ঠিক আছে? আচ্ছা, মেইন লাগবে কি? মেইন কিন্তু আমাদের এখন কোডিং এর কাজটা দেখেন। সি প্রোগ্রাম কিভাবে লিখবো? ফার্স্ট বেসিক স্ট্রাকচার, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে কি হ্যাশ ইনক্লুড পনিও ডট এইচ, ঠিক আছে? তারপরে কি মেইন ফাংশন, এগুলো কি বলছি, এগুলো শেষে কোনো সেমিকোলন, কমা বা আপনাদের ফুল স্টপ কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করবো দেখেন, এটা লাগবে না কোনো কাজে, এখানে লাগবে, দেখেন ইনপুট কি এ বি, ইনপুট কি এ বি কি বলছিলাম ফার্স্টে, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, তাই না? তো দেখেন ভ্যারিয়েবল কি, যেখানে দেখেন ভ্যারিয়েবল হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং। আচ্ছা, এখন যে দুইটা নাম্বার নিব, সাপোজ আপনি নেবেন 5 আর হচ্ছে 10 নেবেন, এর ভ্যালু সাপোজ আমার 5 আর বি এর ভ্যালু সাপোজ আমার 10, ঠিক আছে? দুইটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, তাই না? কারণ দুইটা তো কোনো ফ্র্যাকশন না। তো আমার এই যে ডাটা টাইপটা কি হবে? এবির ডাটা টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার, ঠিক আছে? আচ্ছা, এক্স কিন্তু একটা ভ্যারিয়েবল, তাই না? আমি বলছি কি এক্স একটা ভ্যারিয়েবল। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করছি, ঠান্ডা মতো দেখেন, 5 আমি একটা নিলাম এর ভ্যালু, ঠিক আছে? বি এর ভ্যালু, সরি, ঠান্ডা মতো দেখেন, 10 নিলাম কি আমি, বি এর ভ্যালু, এক্স কি লিখলাম, এ প্লাস বি, তার মানে কি এক্স ইকুয়াল টু 5 প্লাস 10। আচ্ছা, এখন দেখেন তো, এই যে একটা ইন্টিজার, এ একটা ইন্টিজার, বি একটা ইন্টিজার, তাহলে দুইটা ইন্টিজার যদি আমি যোগ করি, এক্স এর মধ্যে যদি আমি রাখি, তাহলে কি এক্স একটা ইন্টিজার হবে না? এটা আসছে কত, 15, 15 কি ডেফিনেটলি একটা ইন্টিজার না? তার মানে কি আমি এটা বলতে পারি না, দুইটা ইন্টিজার যদি আমি যোগ করি, তাহলে যোগফল যেটা আসবে আলটিমেটলি সেটাও একটা ইন্টিজার, তাই না? তাহলে এখন দেখেন, আমার যে ভ্যারিয়েবল তার এখানে কি কি আছে, এ বি আর একটা কি এক্স, তিনটা আমার ভ্যারিয়েবল আছে। আচ্ছা, ভ্যারিয়েবল যখন আমি লিখবো, ইনপুট এ বি আর এক্স, ভ্যারিয়েবল লেখার সময় আমার ডিক্লেয়ার করতে হবে যে ভ্যারিয়েবলটা কেমন, মানে ডাটা টাইপ। এই যে দেখেন, ডাটা টাইপ আমি আগেবার লিখছিলাম, যে ডাটা টাইপ দিয়েছিলাম, ডাটা টাইপ ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং, এই যে এখানে লিখছিলাম, দেখেন এই যে ইন্টিজার কি, এই যে ফ্র্যাকশনস বাদে যেগুলা, ফ্লোট কি, ফ্র্যাকশন সহ, ক্যারেক্টার কি, এ বি সি এগুলা, স্ট্রিং হচ্ছে কি, কোনো অ্যালফাবেট গুলো একসাথে বলি আমরা স্ট্রিং, তাই না? এখন দেখেন রিলেট করতে পারতেছি না কোনটা কিসের জন্য ইউজ করতেছি। এগুলো কি, আমি ফার্স্ট ইউজ করতেছি কি 5 আর 10 দুইটা নাম্বার নিচ্ছি, তাই না? আমার মনে মনে দুটো নাম্বার নিচ্ছি, তো আমি এই দুটো কি ইন্টিজার নিচ্ছি, তাই না? তো আমার ডাটা টাইপ কি হবে? ডাটা টাইপ হবে আমার ইন্ট, এই যে ডাটা টাইপ এখানে লেখা আছে দেখেন, ডাটা টাইপ হচ্ছে ডাটা ফরম্যাট, আচ্ছা ওয়েট মিনিট, ডাটা টাইপ, ডাটা ফরম্যাট, দেখেন ডাটা টাইপ কি, ইন্ট। তো আমি এখানে লিখবো কি, দেখেন ইন্ট এ, ভ্যারিয়েবল গুলো কি, এ বি এক্স, ঠিক আছে? এ বি এক্স, এগুলো হচ্ছে ডাটা টাইপ, এগুলো হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, তাই না? ডাটাটা ইন্টিজার টাইপ, ডাটা টাইপ মানে ইন্টিজার, মানে ডাটাটা কেমন, ডাটা টাইপ, এগুলো হচ্ছে ইন্টিজার। আমি লিখছি ইন্ট ইন্ট এ বি সি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এর ভ্যালু আর বি এর ভ্যালু, এই দুইটা ভ্যালু ইনপুট নেব না? মানে এর ভ্যালু যে আমি 5 নেব আর বি এর ভ্যালু আমি 10 নেব, যেটা ইনপুট নেব না, মানে ভ্যালুটা তো আমি ইনপুট নেব, তাই না? ইনপুটের জন্য আমি কি বলছি ইউজ করব? ইনপুটের জন্য আমরা স্ক্যানএফ ইউজ করব, সেখানে লাগবে আমি স্ক্যানএফ,
স্ক্যান এফ, তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফরম্যাটটা কি লিখে দেখেন, ফরম্যাটটা কি স্ক্যান এফ ফার্স্ট ব্র্যাকেট ডাটা, তারপর কি ডাটা ফরম্যাট, ডাবল কোটেশন দেখেন এ আর বি দুইটা ইনপুট নেব, ভালো করে দেখেন দুইটা আমি ইনপুট নেব, তাহলে আমার ডাটা ফরম্যাট হবে দুইটা, এর জন্য একটা বির জন্য একটা। এখন দেখেন ডাটা ফরম্যাট একটা জিনিস খেয়াল করেন, ইন্টিজারের জন্য আমরা ডাটা ফরম্যাট কি দিছি, পার্সেন্টেজ ডি, ইন্টিজারের জন্য আমরা ডাটা ফরম্যাট পার্সেন্টেজ ডি, তাই না? তো দেখেন ইন্টিজারের জন্য ডাটা ফরম্যাট পার্সেন্টেজ ডি, তো আমার ডাটা ফরম্যাট কাট আমি দুইটা ভেরিয়েবলের জন্য ডাটা ফরম্যাট নেব, মানে দুইটা ভেরিয়েবলের ইনপুট নেব। এই যে ফার্স্ট টাইম নেব পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, এই প্রথম পার্সেন্টেজ ডিটা আমি নেব এর জন্য, তারপরে লিখবো বি এর জন্য, বি এর জন্য আবার পার্সেন্টেজ ডি নেব। ভালো মতো শুনেন, এখানে কিন্তু কোনো কমা হবে না, এখানে কমা দিলে কিন্তু ভুল, ঠিক আছে? জাস্ট পার্সেন্টেজ দুটা সাইড বাই সাইড লিখবো, পার্সেন্টেজ দুটা সাইড বাই সাইড লিখবো। দেখেন আমাদের ডাটা ফরম্যাট যেটা সেটা কিন্তু আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেছে পার্সেন্ট ডি, শেষ, কাজ শেষ। তো কি করবো, মানে ডবল কোটেশন ক্লোজ করবো, দেখেন ডবল কোটেশন আমি ক্লোজ করলাম, তারপরে কমা, এই যে কমা, কমা দিলাম, তারপরে কি n% দিয়ে নেম অফ ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের নাম সেটা আমার n% দিয়ে লিখতে হবে। দেখেন ভেরিয়েবলের নাম কি, এখানে এখানে ভেরিয়েবল একটা কি, এ একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল, তাই না? তো দেখেন পার্সেন্টেজ এ, সরি n%a, n%a, এখন কমা হবে, এখন কিন্তু আপনাকে কমা দিবে মানে না দিয়ে বেড়াইছেন না, এখন কমা n%b, ঠিক আছে? শেষ আমাদের এই যে ভেরিয়েবল যেটা সেটা ডিক্লেয়ার করা শেষ। দেন আমার এটা ক্লোজ করে এখানে সেমিকোলন দিব। ফার্স্টের তিনটা লাইনে কিন্তু কোনো সেমিকোলন হবে না, তারপরে যে আমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কোডগুলো থাকবে এগুলো পরে কিন্তু সেমিকোলন হবে, মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে? এখন আমার যে একটু একটু মুছে দিই, একটু মুছে দিই, একটু কঠিন লাগতে পারে এখন, একটু কঠিন লাগতে পারে, এই লেকচারটা শেষে হলে আপনার নোট খাতাটা আপনি আরেকবার করবেন, করার পরে এই নোট খাতাটা আপনি পড়বেন, পড়ার পরে সেকেন্ড লেকচার করার আগে, এই ফার্স্ট লেকচার যা যা পড়াইছে এগুলো আবার ভালো মতো দেখবেন, ভালো মতো দেখে তারপরে সেকেন্ড লেকচার করবেন, কারণ সেকেন্ড লেকচার হচ্ছে যে আমাদের অনেক প্রবলেম সলভ করবো, তখন তো আরো মানে করতে করতে তখন অত হাতে এসে পড়বে, ঠিক আছে? তখন আরো বেটার বুঝবেন, সরি। আচ্ছা স্ক্যানের, এখন হচ্ছে আমাদের ফর্মুলাটা লিখবো, ইনপুট নেওয়া শেষ, ইনপুট আমি নিলাম, স্ক্যানের ইনপুট নিলাম, এখন আমি ফর্মুলা লিখবো, এই x is equals to a plus b, দেন আমাদের সেমিকোলন, ঠিক আছে? তারপরে কি আউটপুট, প্রিন্টএফ মানে কি আমাদের আউটপুট, দেখেন প্রিন্টএফ, আউটপুটের জন্য কি দিলাম প্রিন্টএফ, প্রিন্টএফ ফাংশন কল করবো এখন, প্রিন্ট এফ, ওকে প্রিন্টএফ, তারপরে দেখেন প্রিন্টএফ এর ফরম্যাটটা কি, ডাটা ফরম্যাট, ফার্স্টে ডাটা ফরম্যাট কি ইন্টিজার, ইন্টিজারের জন্য কি পার্সেন্টেজ ডি, দেখেন পার্সেন্টেজ ডি, ডাটা ফরম্যাট পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, তারপর ক্লোজ, ক্লোজ করে কমা, দেখেন ক্লোজ করে কমা, ডাটা ফরম্যাট ক্লোজ করে কমা, তারপর কি নেম অফ ভেরিয়েবল, নেম অফ ভেরিয়েবল, এখানে কিন্তু কোনো n% নেই। আচ্ছা এখন নেম, আমার আউটপুটটা কি মানে কি শো করতে চাচ্ছে না, এক্স শো করতে চাচ্ছি না, এর জন্য কি আমি একটা পার্সেন্টেজ দিয়ে নিচ্ছি, আমার ভেরিয়েবল কয়টা, এখানে ভেরিয়েবল এখানে আমার একটা এক্স শুধু, তো আমি এখানে ডাটা ডাটা ফরম্যাট যেটা নিচ্ছি সেটা একটা নেব, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি কিসের জন্য নেব, সেটা শুধু এক্স এর জন্য নেব, এক্স, তো আমি এখানে কি ভেরিয়েবলের নামটা কি এক্স, ঠিক আছে? ভেরিয়েবলের নাম হচ্ছে এক্স, ঠিক আছে? প্রোগ্রাম শেষ, স্টপ, স্টপের জন্য আমরা কোনটা ইউজ করি দেখেন, এই যে আগে লিখে দিছিলাম, এই যে টু, এই যে ইউজ টু এন্ড আপ প্রোগ্রাম, কোনটা ইউজ করি, এই যে সিএলআর এসআরসি এটা ইউজ করি, বা গেট সিএস ইউজ করি, বা রিটার্ন জিরো ইউজ করি, বাট আমি বলছি কি আমি প্রেফার করি গেট সিএস ইউজ করার। এই যে গেট সিএস এর জন্য এই যে কনিও ডট এইচ দেখেন, এই জন্য কিন্তু আমি আগে কনিও ডট এইচ লিখে রাখছিলাম, এই যে কনিও ডট এইচ, এই হেডার ফাইলটা আমি আগেই ডিক্লেয়ার করে দিছিলাম, এখন গেট সিএস যেটা প্রোগ্রাম শেষ, গেট সিএইচ ফাংশন কল করে আমাদের সেমিকোলন দিয়ে অফ করে দেব, প্রোগ্রাম শেষ, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন একটা জিনিস দেখেন, এই যে স্ক্যানএফ প্রিন্টএফ এগুলোর জন্য আমরা যে হেডার ফাইল ইউজ করতাম সেটা কি studio.h, স্টুডিও না studio.h, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের এই যে গেট সি এর জন্য যেটা ইউজ করতাম সেটা কি conio.h, ঠিক আছে? সেদিন আমি কি আগেই ডিক্লেয়ার করে রাখছিলাম, কারণ একটা প্রোগ্রাম লেখার জন্য এই স্ক্যানএফ প্রিন্টএফ গেট সিএইচ এই তিনটা ফাংশন মানে একদম ম্যান্ডেটরি ইউজ করাই লাগবে, দ্যাটস ওয়াই আমি আমাদের বেসিক স্ট্রাকচারটা এইভাবে দেখায় আগেই দিছিলাম।
যখন আপনাদের ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন থাকবে যে স্কোয়ার রুট বা আপনাদের ধরেন অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান যেটাকে বাংলায় বলি বা কস ট্যান এই ভ্যালুগুলো যখন লাগবে বা পাওয়ার, যে পাওয়ারের ম্যাথ যখন লাগবে তখন হচ্ছে আপনাদের যে ম্যাথের যে হেডার ফাইলটা সেটা ইনক্লুড করা লাগবে। ঠিক আছে, এগুলো আরো কোশ্চেন করাবো নেক্সট লেকচারে। আপাতত এখন পর্যন্ত যা দেখাইছি এইগুলো একটু ভালো মতো দেখেন, কারণ বেসিক কথাবার্তা সব শেষ। আমি কিন্তু নেক্সট ক্লাসে আর কোনো বেসিক নিয়ে আর কোনো কথা বলবো না। নেক্সট ক্লাসে কোশ্চেন দেখাবো, সলভ কিভাবে করতে হবে সেগুলো দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন আসলে প্র্যাকটিক্যাল পার্টে আছেন। যেমন চ্যাপ্টার 4 আমি প্রত্যেকটা কোডের জন্য প্র্যাকটিক্যাল দেখাইছিলাম, এই যে চ্যাপ্টার 5 আমি সেম করব, প্রত্যেকটা কোডের জন্যই প্র্যাকটিক্যাল দেখাবো। ঠিক আছে, আমি মানে এতক্ষণ যে কোডটা দেখাইলাম সিএস সেটার প্র্যাকটিক্যাল এখন দেখাচ্ছি। সেই সাম অফ টু নাম্বার, ওকে, ডট সি। আচ্ছা, ফার্স্টে আমাদের বেসিক যে স্ট্রাকচার সেটা দেখাবো। হ্যাশট্যাগ ইনক্লুড ইনক্লুড আইওস্ট্রিম, সরি আইস্ট্রিম তো না, স্টুডিও ডট এইচ। আইওস্ট্রিম হচ্ছে সি প্লাস প্লাস এর হেডার ফাইল। ঠিক আছে, আর আপনাদের সি এর জন্য হচ্ছে স্টুডিও ডট এইচ। দেন হচ্ছে যে হ্যাশট্যাগ ইনক্লুড conio ডট এইচ, CONIO conio ডট এইচ। দেন হচ্ছে মেইন ফাংশন। ঠিক আছে, এখন দেখেন ইন্ট এ বি এক্স, চাইলে এখানে আপনি এক্স ওয়াই জেড লিখতে পারেন, আপনার যা ইচ্ছে সেইটাই নিতে পারেন। এখন দেখেন ইনপুটের জন্য স্ক্যানএফ ফার্স্টে কি ডবল কোটেশন পার্সেন্টেজ ডি, এ বির জন্য, তাই না? ফার্স্টে পার্সেন্টেজ ডি, দেন হচ্ছে পার্সেন্টেজ ডি, দুইটা পার্সেন্টেজ ডি, দেন হচ্ছে আমাদের কমা, দেন হচ্ছে এম্পারসেন্ট। ইনপুট নিচ্ছি কিসের জন্য? এর জন্য এন্ড বি এর জন্য, তাই না? একটা এ আর একটা আমরা দিচ্ছি এম্পারসেন্ট বি। ওকে, এম্পারসেন্ট এ এম্পারসেন্ট বি। দেন হচ্ছে যে আমাদের ফর্মুলা যেটা সেটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু a প্লাস বি। ওকে, দেন হচ্ছে আমাদের প্রিন্টেড। এখন আপনারা আরো রিলেট করতে পারবেন যে স্ক্যানএফ এর কাজটা অ্যাকচুয়ালি কি, প্রিন্টএফ এর কাজটা কি। ঠিক আছে, দেখেন পার্সেন্টেজ ডি এখানে জাস্ট এক্স, কারণ আমরা এক্স এর জন্য প্রিন্ট করবো কি এক্স এর ভ্যালু, তাই না? তখন গেট গেট সিএইচ, গেট সিএইচ ফাংশন কল করে দিলাম। এখানে যদি আমি এটা রান দেই, দেখেন একটু ওয়েট করেন। আচ্ছা, এখন দেখেন আমার এখানে ইনপুট দিতে হবে। দেখেন স্ক্যান এফ এর জন্য আমি কয়টা পার্সেন্টেজ দিয়েছি? দুইটা। তো আমি দিলাম একটা ভ্যালু 5, এই যে এখানে খেয়াল করুন, একটাই যে এখানে 5 দিলাম, আর একটা আমি 10 দিলাম। ঠিক আছে, এখন আমি এন্টার ক্লিক করলে দেখেন অ্যান্সার আসবে অটোমেটিক্যালি 15। অ্যান্সার আসছে কি অটোমেটিক্যালি 15। ঠিক আছে, আচ্ছা। এখন আমি যদি এখানে আপনার অন্য দুটো নাম্বার নিতে চাইতাম, সাপোজ 5 না, আমি সাপোজ 10টা নিতে চাই। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্ক্যানএফ এর কাজ, মানে ইনপুট নেওয়া ভ্যালুটা। জাস্ট আমি এখানে দুটো নাম্বার দিলাম 10 আর একটা ভ্যালু দিলাম 30, তাহলে আমার এন্টার চাপ দিলাম, দুইটা নাম্বার ইনপুট নেওয়া হয়ে গেছে, এন্টার ইকুয়ালস টু 14 আসছে। ঠিক আছে, আচ্ছা। এখন এটাকে যদি আমি একটু সুন্দর মতো দেখাতে চাই, দেখেন আমি এটাকে এত সুন্দর মতো প্রোগ্রামটা যদি করতে চাই, আপনারা এইটুক করলে কিন্তু এনাফ, আপনারা এইটুক করলে আপনাদের এইচএস এর জন্য এনাফ। বাট আমি আপনাদেরকে একটু এক্সট্রা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এন্টার, আরো সুন্দর লাগবে প্রোগ্রামটা দেখতে। দেখেন এন্টার টু নাম্বার, নাম বিইআরএস, এন্টার টু নাম্বার। ঠিক আছে, আমি এটা প্রম্পট দিয়ে দিলাম, মানে প্রিন্টএফ। আমি জাস্ট এই জিনিসটা আমার কি শো করবে, প্রিন্টএফ এটা আমার শো করবে যে এন্টার টু নাম্বার। এখন আমি এখানে সাপোজ লিখলাম, এখানে দেখেন প্রিন্টএফ টু সাম ইজ সাম, wait a minute, সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। এখন দেখেন হ্যাঁ, আমি এই যে দেখেন এন্টার টু নাম্বার, এখানে আমার সেট নাম্বার দিটা, তো আমি এখানে দিলাম 10 আর এটা দিলাম 30, এন্টার দিলাম, এখানে দেখেন সাম ইজ ইকুয়ালস টু 40। দেখছেন, আপনারা চাইলে এইভাবেও কোডটা লিখতে পারেন বা আপনারা চাইলে এইভাবেও লিখতে পারেন।
ঠিক আছে, মানে আমরা যেভাবে খাতা কলমে আপনাকে দেখাইছি এভাবে লিখতে পারেন, বা যে এরকম সুন্দর যদি একটু সুন্দরভাবে দেখাইতে চান তাহলে এভাবে লিখতে পারেন, প্রিন্ট দিয়ে এন্টার টু নাম্বার দেন স্ক্যানার দিয়ে, এগুলো যে জাস্ট সুন্দর করার জন্য এটা লিখতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, ইন্ট, এই যে মেইনের আগে না একটা ইন্ট বসাতে হবে, ঠিক আছে, ইন্ট, ইন্ট। ওকে, এখন পারফেক্ট, এখন একদম পারফেক্ট, আপনার কোডটা এখন পারফেক্ট। ঠিক আছে, ইন্ট যদি নাও দেন তাহলেও প্রবলেম নেই, বাট ইন্টটা দিবেন, ইন্ট দেওয়াটা বেটার। ওকে, তো এই যে দেখেন কোনো ওয়ার্নিং আসছে না এখন। ঠিক আছে, আচ্ছা, যে এন্টার টু নাম্বার আমি দিলাম 30, 50, এখন দিলাম টার্ম ইকুয়ালস টু 80। ওকে, আচ্ছা, আচ্ছা, তো আজকের লেকচারটা হচ্ছে এই পর্যন্তই। হয়তো একটু বড় হয়ে গেছে লেকচারটা, বাট ইফেক্টিভ ছিল। ঠিক আছে, আপনারা যা যা দেখাইছি এগুলোর ভালো মতো প্র্যাকটিস করেন, ভালো মতো এখন দেখেন, এগুলো হচ্ছে আপনাদের আমি নেক্সট লেকচারে একদম ডিরেক্ট কোশ্চেন সলভ করে যাবো। ঠিক আছে, তখন আর ই করবো না, আপনাদের কি বলার নাম, কোনো এই যে এতক্ষণ যে বেসিক আলোচনা যেগুলো করছে এগুলো কিন্তু আর করবো না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনারা এখন ভালো মতো দেখেন, নিজের একটু পড়েন। ইজি আছে চ্যাপ্টারটা, ফার্স্ট লেকচার দেখে ভয় পাইয়েন না, কারণ এটা হচ্ছে ফার্স্ট। দেখেন, আপনি একটা জিনিস দেখেন, আপনি নতুন একটা ভাষা শিখতেছেন, নতুন একটা ভাষা শিখতেছেন, তাই নতুন ভাষা শেখা কি এত ইজি? হ্যাঁ, নতুন ভাষা শেখা কি এত ইজি? এত ইজি না। তো আপনার নতুন ভাষাটা জাস্ট স্টার্টিং একটু হার্ড হবে। যেমন দেখেন, বাংলা ভাষা যখন আপনি শিখছেন, আপনার কাছে ফার্স্ট থেকে এত ইজি লাগছে, প্রথমে একটু হার্ড লাগছে, তাই না? তারপর তো এখন দেখেন আপনি কি একদম জাস্ট ফ্লুয়েন্টলি বাংলায় বলে দিচ্ছেন কথা, আপনার তো আর কোনো কষ্ট হচ্ছে না এখন। এই সি প্রোগ্রামটা সেম, এটা একটা ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ। তো আপনার এই যে স্টার্টিংটা একটু কষ্ট করেন, আপনার যখন প্রোগ্রাম প্রোগ্রাম আপনি নিজে নিজে লিখতে পারবেন, কোশ্চেনে যা আসবে আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে, তো একটু নিজেরা এখন একটু বাসায় বসে দেখেন, যা যা দেখাইছি এগুলো ভালো মতো দেখেন। ঠিক আছে, তো আজকের লেকচারটা এই পর্যন্তই। ভালো থাকেন, ভালো মতো পড়ালেখা করেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।